মানে শুরু করেছি। এই প্রকল্পটা বিগত বছরগুলোতে সম্পাদিত হয়েছে কৃষি, প্রতিবেশ, জলবায়ু, জেন্ডার ন্যায্যতা নিয়ে যে কাজ করে আসছিলাম আমরা, তারই একটা ধারাবাহিকতা, এবং এর সঙ্গে যুক্ত হয়েছে বর্তমান ক্রান্তিকালীন সময়। তো এই সময়টাকে আমাদের প্রাধান্য দিয়ে আমরা এই কাজটা শুরু করেছি। আমরা যদি বলি যে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য কিংবা জলবায়ু ঝুঁকি এবং সামাজিক কাঠামোর জটিলতায় নারী ও জেন্ডার বৈচিত্র্য সম্পন্ন, বা আমরা যাদেরকে আদার জেন্ডার বলছি, জনগোষ্ঠীর যে জন্য ন্যায্যতার সংকট তৈরি করছে, এবং যেখানে আমরা দেখেছি যে বৈষম্যটা অনেক প্রকট। জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এবং জীবিকার ক্ষয় হচ্ছে, এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি হচ্ছে, এবং এইসব জনগোষ্ঠীকে, এইসব জনগোষ্ঠীকে আসলে মারাত্মকভাবে প্রভাবিত করছে। তো আমরা বিশেষ করে প্রান্তিক নারী ও আহ, যারা অন্যান্য আদার জেন্ডার মানুষদের জন্য প্রতিকূলতা আরো তীব্র হচ্ছে আমরা দেখেছি। কারণ তারা অনেক ক্ষেত্রে কৃষি, পানি সংগ্রহ করা এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল জীবিকা পরিচালনা করে থাকেন। একই সঙ্গে সমাজে গড়ে ওঠা যে পিতৃতান্ত্রিক কাঠামো এবং নারীদের সম্পদের যে অধিকার, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং সামাজিক সুরক্ষার যে ন্যায্য সুযোগ থেকে যা কিনা বঞ্চিত করছে, এইসব সমস্যাগুলো তারা বঞ্চিত হচ্ছে। ফলে নারী ও জেন্ডার বৈচিত্র্যময় জনগোষ্ঠী শুধুমাত্র জলবায়ু সংকটেই না, বরং একটা বৈষম্যমূলক সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর দ্বৈত চাপে নিপতিত হচ্ছে। এই প্রেক্ষাপটে জেন্ডার জাস্টিস এবং ক্লাইমেট জাস্টিস উভয় ন্যায্যতা ভিত্তিক কাঠামোর পারস্পরিক সংযোগকে বুঝে কাজ করাটা খুব জরুরি হয়ে গেছে। এবং এই প্রেক্ষাপট থেকেই আমরা আমাদের এই প্রকল্পটাকে আহ শুরু করেছি। তো আমাদের প্রকল্পের, আমরা খুব ছোট করে যদি বলি, এই প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে জলবায়ু ন্যায্যতা এবং জেন্ডার ন্যায্যতার মধ্যে যে জটিল সম্পর্ক, সেটাকে অনুসন্ধান করে, বিশেষ করে বাংলাদেশের অনন্য ভৌগোলিক ও সামাজিক রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে এই প্রকল্পটাকে আমরা দাঁড় করিয়েছি। যার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জেন্ডার জাস্টিস ও ক্লাইমেট জাস্টিসের মধ্যেকার যে আন্তঃসম্পর্ক, সেটাকে বিশ্লেষণ করা। আর দ্বিতীয় হচ্ছে যে জেন্ডার ফোকাস সংগঠন এবং কর্মীদের মধ্যে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া এবং তাদের কাজের সাথে এটা সংযুক্তির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, যাতে যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করছেন, যারা জেন্ডার নিয়ে কাজ করছেন, যারা ক্লাইমেট নিয়ে কাজ করছেন, তাদের কাজের সম্বন্ধে এই আন্তঃসম্পর্ক, যে দুটোর মধ্যে যে আন্তঃসম্পর্ক আছে, সেটাকে আরো আহ, আরো ঋদ্ধ করা এবং তাদেরকে এই বিষয়ে আরো সচেতন করে তোলা। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে জেন্ডার জাস্টিস নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সমূহ এবং নীতি নির্ধারকদের মধ্যে ক্লাইমেট জাস্টিসকে তাদের বিশ্লেষণ ও কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সক্ষমতা তৈরি করা। আর এর প্রেক্ষাপটে ক্রান্তিকালীন ন্যায্যতার কার্যকারিতা আমরা দেখেছি, যেটাকে আমরা ট্রানজিশনাল জাস্টিস বলছি, এর এর কার্যকারিতা বিশ্লেষণ করা আমাদের প্রকল্পের লক্ষ্য, এবং তা কার্যকর করার উপায় খুঁজে বের করা। বিশেষ করে যেখানে বিদ্যমান প্রতিষ্ঠান সমূহকে আমরা যদি দেখছি যে সেভাবে কাজ করছে না, কিংবা সেগুলো এক অর্থে অচল হয়ে আছে, সেসব জায়গায় এই বিষয়গুলোকে দেখা এবং তা খুঁজে বের করা। তো আমরা এই বিষয়ে তিনটে এলাকায় কাজ করছি, যেখানে যার মধ্যে হচ্ছে তিনটে জলবায়ু প্রবণ এলাকা আমরা নিয়েছি, সেটা হচ্ছে রাজশাহী, সাতক্ষীরা এবং কক্সবাজার। এই তিনটে এলাকার প্রেক্ষাপটে আমরা জেন্ডার ন্যায্যতা এবং জলবায়ু ন্যায্যতার মধ্যে জটিল সম্পর্কগুলিকে অনুসন্ধান করছি, এবং এবং এই ক্রান্তিকালীন সময়ে এর বাস্তবতাকে আমরা অনুসন্ধান করছি। জেন্ডার ন্যায্যতা এবং জলবায়ু ন্যায্যতার মধ্যে গভীর আন্তঃসম্পর্ক রয়েছে, যেটা আমি আগেই বলেছি। জলবায়ু পরিবর্তন প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের উপর গভীর প্রভাব ফেলে, কারণ এটি তাদের সম্পদ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং অভিযোজন ক্ষমতার উপরে বাধা সৃষ্টি করে। গ্রামীণ ও আদিবাসী সম্প্রদায়ের নারীরা প্রায়শই জীবিকার জন্য প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। তবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই সম্পদের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। অন্যদিকে ক্রান্তিকালীন ন্যায্যতা কিংবা ট্রানজিশনাল জাস্টিস এমন একটা পদ্ধতি যা সমাজকে সহিংসতা ও সংকট থেকে উত্তরণের পথে সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। আর এই তিনটি বিষয় সমাজে এমন জনগোষ্ঠীর উপর জোর জোর দেয়, এমন জনগোষ্ঠীর কে নিয়ে ভাবতে আমাদেরকে উদ্বুদ্ধ করে, যারা কিনা প্রথাগত শক্তি কাঠামো থেকে বঞ্চিত, পাওয়ার যে স্ট্রাকচার সেখান থেকে বঞ্চিত। তাই এদের মধ্যেকার পারস্পরিক সম্পর্কটাকে বিশ্লেষণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়েছে, এবং সেই লক্ষ্যেই এই ওয়েবিনারে আমরা আয়োজন করেছি।
তো আমাদের আজকের এই ওয়েবিনার, আমরা একটা সিরিজ অফ ওয়েবিনার আমরা শুরু করতে যাচ্ছি। 4টা ওয়েবিনার করবো আমরা এবছরে, তার মধ্যে এটা হচ্ছে প্রথম। পরবর্তীগুলো যখন আমরা হবে তখন আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আপনারা যদি আমাদের রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের ফেসবুক পেজে কিংবা ওয়েবসাইটে যদি আপনারা একটু নজর করেন, এটাকে ফলো করে রাখেন, তাহলে আপনারা আমাদের এই বিষয়গুলোকে আপনারা জেনে দিতে পারবেন যে কবে কবে আমরা কোন কোন ইস্যুতে ওয়েবিনারটা করছি। তো আমাদের আজকে প্রথম ওয়েবিনারের প্রধান স্পিকার হচ্ছেন ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা। ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। উনি রিটায়ার করেছেন, প্রাক্তন অধ্যাপক। এবং উনি আমাদের রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের ফরমার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন, ফরমার এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং উনি এবছর রিটায়ার করেছেন। বর্তমানে তিনি লেখালেখি এবং গবেষণার মধ্যে সম্পৃক্ত আছেন, এবং এই বিভিন্ন বিষয়তে, এবং আমাদের খুব ভাগ্য ভালো যে আমরা তাকে পেয়েছি আমাদের প্রধান আলোচক হিসাবে। আমরা আশা করি আপনারাও তার আলোচনাকে খুবই মানে তাকে আহ, তার আলোচনাটাকে আপনারা আহ উম, ভালোভাবে আহ, শুনে শোনা শোনা এবং ভালোভাবে এটাকে অনুধাবন করে আপনাদের কাজের মধ্যে তার প্রতিফলনকে আপনারা করতে পারবেন। আর এর মধ্যে তার আলোচনার উপরে আসলে দুজন আহ, আহ, আলোচক আছেন, ডিসকাসেন্ট আছেন। তার মধ্যে একজন হচ্ছেন মিস্টার ফিলিপ গাইন। ফিলিপ দা একজন বিশিষ্ট লেখক, মানবাধিকার ও পরিবেশবাদী কর্মী এবং সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের পরিচালক। আর যেসব অঞ্চলে পরিবেশ ও মানবাধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে সেসব জনগোষ্ঠীর সাথে তিনি তার ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এবং সেটার লক্ষ্য হচ্ছে গবেষণা ও অ্যাডভোকেসির মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার ও পরিবেশগত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমাদের আরেকজন নির্ধারিত আলোচক আছেন, উনি হচ্ছেন শারমিন ইসলাম। শারমিন ইসলাম বাংলাদেশের ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি জেন্ডার টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এ স্নাতকোত্তর এবং রটারডামের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। শারমিনের কাজ মূলত জেন্ডার সমতা ও নারী ক্ষমতায়নকে কেন্দ্র করে করা। এই আমাদের প্রোগ্রামটা আমরা যেভাবে সাজিয়েছি, প্রথমে ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা তার বক্তব্য বলবেন। ওনার সময়সীমা হচ্ছে 20 মিনিট। এরপরে দুজন নির্ধারিত আলোচক, আহ, ফিলিপ গাইন এবং শারমিন ইসলাম, তারা তাদের বক্তব্য রাখবেন। তাদের জন্য সময়সীমা 10 থেকে 15 মিনিট। এরপরে আমরা উন্মুক্ত আলোচনার জন্য আমাদের ফ্লোরকে ওপেন করে দেব। যারা যারা এই আলোচনায় অংশগ্রহণ করতে চান, আপনারা হাত তুলে আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। এখানে যে সিস্টেম আছে ওয়েবিনারে, এছাড়া চ্যাট বক্সেও আপনারা প্রশ্ন লিখতে পারবেন। আপনাদের সবাইকে আমরা সাদর আহ, আহ্বান জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রথম ওয়েবিনারে। তো আমি এখন আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আসি। আমি ডক্টর মেঘনা গুরু ঠাকুরতাকে তার আলোচনা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ সুরাইয়া বেগম, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমরা যে এই এই বিষয়ে, একটা জরুরি বিষয়, সেই বিষয়ে আমাকে বলার জন্য। তবে আগেই বলে রাখছি যে এখানে একেবারে যে আমার গবেষণা করা হয়েছে, আমাদের গবেষণার প্রারম্ভে আমরা এই ওয়েবিনারটা করছি। কিছু ধারণাগত ব্যাপারে আমাদের নিজেদেরকে একটু পরিষ্কার করা এবং ধারণাগত বিষয়গুলোকে পরিষ্কার করে নিয়ে আমরা মাঠে নামবো এবং মাঠে যে এম্পেরিক্যাল ফাইন্ডিংসগুলো সেগুলো দেখব। তো এখনই আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি বর্ণনা করতে পারবো না, বরঞ্চ এই একটা ধারণাগত কনসেপ্ট নোটের থেকেই আমরা এটাকে আরেকটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা, যে এই এই ধারণার থেকে 3টে কনসেপ্ট আমি তুলে ধরার চেষ্টা করব। একটা তো বলাই হয়েছে ক্লাইমেট জাস্টিস বা জেন্ডার জাস্টিস, এগুলো আমরা প্রায়শই শুনে থাকি। সবসময় যে একত্রে শুনি তা না,
পৃথক পৃথকভাবে শুনি, আবার মাঝে মধ্যে একত্রে শোনা যায়। কিন্তু আমরা যেভাবে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে একটা, যেটা সুরাইয়া বেগম বর্ণনা দিল, ক্রান্তিকালীন ন্যায্যতা, অর্থাৎ ট্রানজিশনাল জাস্টিসের লেন্স দিয়ে আমরা কি করে ক্লাইমেট জাস্টিস এবং জেন্ডার জাস্টিস একত্রে দেখা যাবে। সেটার জন্য আমার মনে হয় যে প্রথমেই বলা দরকার যে এই তিনটে জায়গা, ট্রানজিশনাল জাস্টিস, ক্লাইমেট জাস্টিস আর জেন্ডার জাস্টিসের একটা কমন জায়গাটা হচ্ছে ওরা তিন জায়গাটাতে, মানে তিনটা ধারণার মধ্যেই স্ট্রাকচারের ব্যাপারটা আছে, অর্থাৎ কাঠামোগত দিক। ট্রানজিশনাল জাস্টিসও যেভাবে নির্ধারণ করে যে জায়গাটা, সেটা হচ্ছে একটা কাঠামোগত জায়গা। ক্লাইমেট জাস্টিস হচ্ছেও একটা কাঠামোগত জায়গা, ইকোসিস্টেমটা যেহেতু একটা কাঠামোগত জায়গা। আর অপরদিকে জেন্ডার আমরা জানি সেটাও একটা কাঠামোগত জায়গা, সেটা হচ্ছে পেট্রিয়ার্কি বা পুরুষতন্ত্র। তো এই তিনটে স্ট্রাকচারাল বা সিস্টেমিক ট্রান্সফরমেশনকে ধরে রেখে আমরা কি করে তাহলে এই এই স্তম্ভগুলো কি, মানে এই ইন্ডিকেটরসগুলো কি হবে এই ধারণার মধ্যে, সেগুলো একটু যদি আলোচনা করি। আমি বলবো যে আমি একটা ছক করেছি ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কটা যদি আমরা শেয়ার করতে পারি স্ক্রিনে, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। ফ্রেমওয়ার্কটা ইংরেজিতেই লেখা, কিন্তু আমি এটা বাংলায় বলবো, তো আশা করি এটা পরিষ্কার হবে, পরে এটাকে বাংলা করা হবে। তো প্রথম দিকেই আমরা দেখছি যে একটা ইন্ডিকেটর হিসেবে স্ট্রাকচারাল বা সিস্টেমিক ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা যখন ট্রানজিশনাল জাস্টিসের কথা বলছি, আমরা একটা দু তিনটা জায়গায় জাস্টিস, ন্যায় বিচার কিরকম করে হচ্ছে, রূপান্তর রূপে কিরকম করে হচ্ছে সেটা দেখছি না। আমরা সার্বিক একটা সিস্টেমের মধ্যে এই ন্যায় বিচারটা কিভাবে দাঁড়াচ্ছে সেটা দেখছি। আর ট্রানজিশনাল এগুলোতে আরেকটু গভীরভাবে পরে আসবো। ক্লাইমেট জাস্টিসও আমি বলেছি যে একটা ইকোসিস্টেমকে মনে করে, অর্থাৎ পুরো প্রতিবেশ যেটাকে বলা হয়, প্রকৃতি ও মানুষের মধ্যে যে ইন্টারাকশন হয় বা সেই জায়গাটাকে ইকোসিস্টেম বলা হয় বা প্রতিবেশ বলা হয়। সেই প্রাকৃতিক প্রতিবেশের মধ্যে কি করে এটা ক্ষয়িষ্ণু হচ্ছে, সেটা যদি আমাদের দেখতে হয়, এটাও একটা সার্বিক সিস্টেমের মধ্যে হচ্ছে, শুধু এক দুই জায়গায় হচ্ছে না, পুরো আমরা জানি পুরো পৃথিবীতেই হচ্ছে এই ইকোসিস্টেম ডিগ্রেডেশনটা। আর জেন্ডার জাস্টিস তো আমরা আগের থেকেই জানি, অনেক দীর্ঘদিন ধরেই বলে এসেছি যে এটা শুধু নারী পুরুষ বৈষম্য বিভিন্ন জায়গায় ভিন্নভাবে হয়, এটা ঠিক, কিন্তু একটা সিস্টেমকে মনে রেখেই এই ইনজাস্টিসগুলো বা বৈষম্যগুলো তৈরি হয়, এবং সেটাকে সাধারণত পুরুষতন্ত্র বলে, আবার এটাকে মেল ডমিনেন্ট ভ্যালিউ সিস্টেম, অর্থাৎ পুরুষ প্রধান যে মূল্যবোধগুলো, সেটাও একটা সিস্টেম আকারে দ্বারা হয়। তো আমরা সব জায়গায় একটা সিস্টেমিক রূপান্তরের কথা বলছি। এখন আসি ট্রানজিশনাল জাস্টিস কেন আমরা ধরছি। ট্রানজিশনাল জাস্টিস বা ক্রান্তিকালীন ন্যায্যতা যদি বলতে হয় বাংলায়, তখনই আমরা লক্ষ্য করি যখন একটা দীর্ঘদিন ধরে একটা রাষ্ট্র বা একটা দেশ বা একটা সমাজ দীর্ঘদিন ধরে বেশ কিছু এমন একটি শাসনে গেছে যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বেশ তৈরি হয়েছে। যেমন বলা যায় উপনিবেশিক আমল, যেমন বলা যায় ফ্যাসিবাদী আমল, বা যেমন বলা যায় সামরিক শাসনের আমল। এগুলো যদি যে কোনো সমাজে যদি দীর্ঘদিন থাকে, স্থায়ী থাকে, তাহলে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বেশ সিস্টেমিক হয়, অর্থাৎ একটা সিস্টেম হিসেবে দাঁড় হয়। সেটা যখন পরিবর্তন হয়, যখন সেই ধরনের সমাজ ব্যবস্থা বা শাসন যখন পরিবর্তন বা রূপান্তর হয়, তখন এটা বিনির্মাণ হয়ে যায়। যেসব প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ হয় তার থেকে
আমাদের একটা সুযোগ হয় একটা নতুন একটা সমাজ তৈরি করা, নতুন একটা ন্যায় বিচার সিস্টেম তৈরি করা। সেটাকেই সেই দৃষ্টিতে দেখলেই সমাজকে তাহলে ট্রানজিশনাল জাস্টিস সিস্টেম আমরা বলতে পারি। তো এখানে ট্রানজিশনাল জাস্টিস সিস্টেমটার মধ্যে করতে গেলে তাহলে কি কি ধরনের প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে যেতে হবে, এইটা কতগুলো কোর পিলার্স এখানে আপনারা দেখবেন পরে, যে বিশেষ বিশেষ স্তম্ভগুলো বা কোর পিলার্স এবং প্রক্রিয়া এগুলো দেয়া আছে। একটা হচ্ছে সংক্ষেপে আগে বলি, এটা কলাম ওয়াইজ যদি দেখি ট্রানজিশনাল জাস্টিসে, একটা হচ্ছে ট্রুথ সিকিং, অর্থাৎ সত্যের উদ্ঘাটন। তারপরে আসছে ক্রিমিনাল প্রসিকিউশন, অর্থাৎ এটা হচ্ছে আম, আহ, যে ফৌজদারি যে সব ন্যায় বিচারগুলো হবে বা হচ্ছে, সেটা শাস্তিগত দিকও দেখা, আবার রেস্টোরেটিভ দিক, যে মানে আবার বিশ্বাসটাকে আবার সমাজের উপরে বিশ্বাস, মানুষের উপরে বিশ্বাস আবার প্রতিস্থাপন করার যে সেটাও ন্যায় বিচারের একটা অংশ, সেটা হচ্ছে ক্রিমিনাল প্রসিকিউশন। তারপরে দেখতে গেলে আসতে হয় রেপারেশন, অর্থাৎ যেটা কে বলা যেতে পারে আবার ক্ষতিপূরণ, সংক্ষেপে ক্ষতিপূরণ হিসেবে চিনি। ক্ষতিপূরণ বিভিন্ন আর্থিক হতে পারে, আবার এটা শান্তির দিকে যাতে সমাজ এগোয় সেরকম একটা প্রক্রিয়া হতে পারে, এগুলো আমরা পরে আলোচনা করব। আর তারপরে আছে কিছু কিছু ইনস্টিটিউশনাল রিফর্ম, অর্থাৎ প্রাতিষ্ঠানিক কিছু সংস্কারের কথা আজকাল অনেকেই আমরা বলছি এবং শুনছি। তো এটাও কিন্তু একটা ট্রানজিশনাল জাস্টিসের একটা স্তম্ভ হতে পারে, কিন্তু কখন হবে সেটা আরেকটু পরে বর্ণনা করব। আর ন্যায় বিচারের যে সিস্টেমগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোকে আবার পুনর্নির্মাণ করা, এটাও একটা দিক হতে পারে এই ইনস্টিটিউশনাল রিফর্মের। আর সর্বশেষে আছে মেমোরিয়ালাইজেশন, অর্থাৎ স্মৃতি সংরক্ষণ। যেসব আগের ঘটনায় যে সব আঘাতগুলো হয়েছে, যে মানুষের প্রতি ক্ষতি হয়েছে, সেই ক্ষতি সাধনের যে একটা স্মৃতিগুলো সংরক্ষণ করতে হয় নিজের হিলিং এর জন্য, নিজের আবার ভালো হয়ে যাওয়ার জন্য, সমাজ যাতে আবার পুনরায় সুস্বাস্থ্যে ফিরে আসতে পারে, সেইটার লক্ষ্যে মেমোরিয়ালাইজেশন যখন করা হয় এবং সমাজের মধ্যে যখন যে কনফিডেন্স বা যে বিশ্বাস চলে গেছিল সেটা যখন আবার প্রতিস্থাপন হওয়ার উদ্যোগ নেওয়া হয়, তখন এটাকে মেমোরিয়ালাইজেশন বলা যেতে পারে। তো এই ধরনের স্তম্ভগুলো আমরা কিন্তু বাংলাদেশে দেখেছি, আমাদের বিভিন্ন সময়ে আমাদের ইতিহাসে এগুলো আমরা দেখেছি। আমরা হয়তো এইসব নামে কখনো জানি নাই, বা এটাকে যে ট্রানজিশনাল জাস্টিসের একটা প্রক্রিয়া হয় সেটা জানি না বা বুঝতে পারিনি। এখন আমরা সেগুলোকেই বুঝবো। এখন এই যে স্তম্ভগুলো বললাম, এগুলোকে ভেতরের দিক থেকে যদি আমরা দেখতে চাই, এগুলোর সাথে তাহলে এই ক্লাইমেট জাস্টিস, জেন্ডার জাস্টিসকে কিভাবে লিঙ্ক আপ করা যায়, হ্যাঁ, সেটা যদি এখন আমরা এক একটা স্তম্ভর এক একটা প্রক্রিয়ার এক একটা পয়েন্ট ধরে ধরে আমরা আবার রো ওয়াইজ যদি যাই, বাম থেকে ডানে যদি যাই, তাহলে আমরা ওই ক্লাইমেট জাস্টিসে এর কিভাবে এসেছে, জেন্ডার জাস্টিসে কিভাবে এসেছে। এখন মনে রাখতে হবে আমাদের দেশে বাংলাদেশের প্রেক্ষাপটে জেন্ডার জাস্টিস অনেক আগের থেকেই এসেছে। জেন্ডার বৈষম্য, নারী পুরুষ বৈষম্য তো অনেক আগের থেকেই আমরা দেখছি, এবং এটার নিয়ে ন্যায় নীতিগুলো কিছুটা আমাদের বদলেছে, আমাদের আইন বদলেছে, ইভলভ করেছে। তো এইসব এটা অনেক বেশি আমরা অভ্যস্ত এই জেন্ডার জাস্টিসটা বলার প্রেক্ষাপটে। ক্লাইমেট জাস্টিসটা ইদানিং এসেছে, তাও আমরা শুনেছি, হ্যাঁ, অর্থাৎ এখানে যদি দেখি যে আমি আগেই বলেছি, যখন আমাদের ক্লাইমেট জাস্টিস বলা হয় আসলে এটা
এনভায়রনমেন্টাল জাস্টিসও বলা হতে পারে। ক্লাইমেট এর জন্যই বলা হয় যে জলবায়ু পরিবর্তনটা পৃথিবীব্যাপী এখন দেখা যাচ্ছে এবং তার মধ্যে বাংলাদেশও আছে, এবং এই পৃথিবীব্যাপী যেহেতু এই গ্লোবাল একটা সিস্টেমের মধ্যে আছে, এটা একটা সিস্টেম আকারে এসেছে আমাদের কাছে। তো এই জলবায়ু পরিবর্তনটা একটা সিস্টেমের মধ্যে আসলে আসলে এটার মানে কি, এটা হচ্ছে সর্বব্যাপী একটা ঘটনা। শুধু রংপুরে হচ্ছে, ঢাকায় হচ্ছে, মানে অন্য দেশে চায়নায় হচ্ছে, কিন্তু ওই অন্য জায়গায় হচ্ছে না তা না। এটা পৃথিবীকেই, সারা পৃথিবীটাকেই আক্রান্ত করছে। তার জন্য এটা একটা সিস্টেম হিসেবে দেখানো হয়। তো এই যে আমি বললাম ট্রানজিশনাল জাস্টিসের প্রথম স্তম্ভটা হচ্ছে ট্রুথ সিকিং, অর্থাৎ আমরা এটা কি বলা হয়েছে যে আগে এমন একটা ঘটনা হয়েছে, আমাদের দেশ বা সমাজ এমন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে যেখানে কিনা এটা একদম মানে আমরা সিস্টেমিক্যালি আমরা মানবাধিকার লঙ্ঘন ঘটনা আমাদের মধ্যে হয়েছে। যেমন এটা পাস্ট হিস্ট্রি, যদি পাস্ট লিগেসিস যদি দেখি, আগের আগের যদি ইতিহাস দেখি, এটা সাধারণত ঔপনিবেশিক আমলটা ধরা হয়, কারণ এখানে ঔপনিবেশিক আমলে অনেক হিস্টোরিক্যাল ইনজাস্টিস হয়েছে, যে আমাদেরকে যেভাবে শাসন করা হয়েছে, অন্য একটা দেশ এসে আমাদের দেশকে শাসন করেছে এমনভাবে যে আমরা অনেক নিচে থেকে গেছি, আমাদের আমাদের অস্তিত্ব, আমাদের পরিচিতি, এটা নগণ্য থেকে গেছে এবং এটা সিস্টেমিক্যালি দেখা গেছে। কিন্তু এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হয়েছে, এর বিরুদ্ধে একটা সংগ্রাম করতে হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন আকার নিয়েছে এই সংগ্রাম। এবং তারপরে এই আমরা যখন নতুন একটা দেশে আবির্ভূত হয়েছি, যেমন ব্রিটিশ আমল থেকে যখন আমাদের উপমহাদেশে দুটো দেশ হলো, তারপরে তিনটা দেশ বাংলাদেশ সহ হলো, তখন আমরা এটাকে পোস্ট কলোনিয়াল আমল বলতে পারি। সেখানে নতুন কিছু করার চেষ্টা করেছি যাতে ওই পুরনো জিনিসগুলো আবার রিপিটেড না হয়। ফর এক্সাম্পল, আমেরিকায় বলা হয় যে আগে ছিল যারা নেটিভ আমেরিকান, তারপরে ক্রিস্টোফার কলাম্বাসের পরে এসে আস্তে আস্তে করে যারা ওরা অনুশাসনটা দৃঢ়বদ্ধ করে, যারা বিদেশ থেকে এসেছে, ইউরোপিয়ানরা এসেছিল, তো তখন এই নেটিভ আমেরিকানরা প্রায় উচ্চ হয়ে যায়, মানে নিশ্চিহ্ন হয়ে যায়। তো সেখানে তারা যদি কোনো ট্রুথ সিকিং এর দিকে যায় বা ট্রানজিশনাল জাস্টিসের দিকে যায়, তাহলে এটা কি রূপ দাঁড় হবে? সাধারণত ট্রানজিশনাল জাস্টিসটা একটা তৈরি একটা উদাহরণ দেয়া হয় ট্রুথ সিকিং এর মধ্যে, সত্যের উদ্ঘাটন, যে আসলে সত্যের উদ্ঘাটন হচ্ছে কোন সত্যটা আমরা দেখব, যে কিভাবে শাসিত হয়েছি আমরা, কাদের দ্বারা শাসিত হয়েছি, তারা কি কি ন্যায় নীতি ফলো করেছে বা অনুসরণ করেছে যেগুলো আমাদেরকে দমন করে রেখেছে, দমন নীতিগুলো কি ছিল, এডুকেশনে এটা কি প্রতিফলন হয়েছে, কোন ধরনের এডুকেশন আমরা পেয়েছি। এবং যখন এইটা সব ট্রুথ সিকিং এর মধ্যে এটা উদ্ঘাটন হবে, তখন আমরা জানতে পারবো যে ওই ধরনের এডুকেশন বা ওই ধরনের সিস্টেম আমরা অনুসরণ যদি করি, তাহলে আমরা এক অর্থে এখনো হয়তো দাসত্বের মধ্যে বাস করব, এখনো হয়তো দাস হিসেবে থাকবো, পুরোপুরি নাগরিক হতে পারবো না। এই যে একটা সত্যের উদ্ঘাটন, এই যে প্রক্রিয়াটা, এটা যেভাবেই হোক না কেন, সাউথ আফ্রিকায় যেমন একটা হয়েছিল যখন অ্যাপার্টহাইড ছিল, অর্থাৎ বর্ণ বৈষম্য একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছিল, তো তার থেকে যখন সাউথ আফ্রিকা নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে মুক্ত পেল, তখন কিন্তু ওই সমাজ তখন তৈরি হলো যে ট্রুথ কমিশন করব, আমরা জানতে চাইবো যে আমাদের মধ্যে কারা কারা এরকম অবদমিত হয়েছে এবং কিভাবে কি নিয়ম, সেই নিয়মগুলো আমরা আদৌ রাখবো কেন, যাতে আমরা এই দমন নীতিগুলো কন্টিনিউ করতে পারি, বরঞ্চ এখন আমরা মুক্ত, সবাই এখন মুক্ত নাগরিক, তারা যাতে স্বাধীনভাবে বাস করতে পারে, গণতান্ত্রিকভাবে আমরা আয়োজন করতে, এই গণতন্ত্রের জয়যাত্রা যাতে আমরা করতে পারি, তার জন্য কি কি ন্যায় নীতি ফলো করতে হবে, এগুলো হচ্ছে সত্যের উদ্ঘাটনের একটা দিক। এবং
আম, এইভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এম্পাওয়ার্ড হবে, তারা ক্ষমতায়ন হবে, তাদের তাদের মধ্যে ক্ষমতায়ন হবে। এইটার বিশ্বাস, এইটাই হচ্ছে লেন্স। এখন এইটা আমরা ক্লাইমেটের মধ্যে কিভাবে দেখব? ক্লাইমেটের সত্যের উদ্ঘাটন কি? ক্লাইমেটের সত্যের উদ্ঘাটন হবে এইটাই যে ট্রানজিশনাল জাস্টিস লেন্সে, যে এই যে ঐতিহাসিক দমন নীতির বর্ণনা করলাম, যেমন উপনিবেশবাদ, যেমন বৈষম্যবাদ, হ্যাঁ, যেমন ফ্যাসিবাদও হতে পারে। তো এই যে বর্ণনা করলাম, তার থেকে যে উত্তরণ সেটা ঘটবে কি করে? হ্যাঁ, ক্লাইমেটটা, জলবায়ু পরিবর্তন অনেক সময় এই যে ঐতিহাসিকভাবে যে দমন দমন বা শাসন আমাদের মধ্যে চলেছিল সেটাকে অনেক গাঢ় করে দেয়, আরো ঘনীভূত করে। এবং সেটা এক ধরনের ইন্টারজেনারেশনাল একটা ক্ষতি, অর্থাৎ প্রজন্মগত, একটা প্রজন্ম থেকে প্রজন্ম এই ক্ষতিগুলো চলে আসে। এইটাকে ডকুমেন্ট করা দরকার। অর্থাৎ যেমন ফর এক্সাম্পল আমি যে বললাম যে যেখানে ফার্স্ট নেশন ছিল, অস্ট্রেলিয়াতে ছিল ফার্স্ট নেশন, আমেরিকাতে ছিল ফার্স্ট নেশন, তারা যদি তাদের যে তাদের যে সন্তানরা এখন যারা বাস করছে, তারা তো সন্তান, আগে যারা বাপদাদা ছিল তারা দমন নীতিতে হয়েছে, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এইটা তাদের যে স্থানগুলো ছিল, অর্থাৎ ভূমি ছিল, তাদের নিজ ভূমি ছিল, এই দেশটা তাদের ছিল, এই জমিটা তাদের ছিল, তারা যদি এটাকে এই এই জমির থেকে বিতাড়িত হয়ে যায় তাহলে সেটা তার একটা বড় ক্ষতি, তাই না? তো এই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু আবার কি করে, এই যে ভূমিগত ব্যাপারে যে তারা উৎখাত হয়ে গেছিল সেই ভূমিকেই আবার নিশ্চিহ্ন করে দেয়, বা ওই ভূমিগুলোকে আরো জলবায়ুর জন্য, আগে তার নদ নদী ইত্যাদি, বন জঙ্গল এগুলো ছিল, সেগুলো আবার অনেক সময় এই ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল বা ইন্ডাস্ট্রিয়াল প্রথায় এগুলোকে শিল্প গড়ে তোলার ফলে এগুলোকে আরো ক্ষতিগ্রস্ত করে, এবং তাতে জলবায়ু পরিবর্তন মানে আরো বেশি ঘনীভূত হয়, এবং ক্ষতিও হতে থাকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন। তো এটা এই অর্থাৎ প্রতিবেশটা আরো 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 শঙ্কাবদ্ধ হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে ক্লাইমেট, জলবায়ু পরিবর্তন কি করে পুরনো ইতিহাসকে আরো ঘনীভূত করতে পারে, সেটা ক্লাইমেট জাস্টিসের মধ্যে আনতে হবে। জেন্ডার জাস্টিস, জেন্ডারের মধ্যেও কারা বেশি ক্ষতিগ্রস্ত হয় আমরা দেখেছি যে এখানে যদি হিস্টোরিক্যাল লিগাসি থাকে, যে নারী পুরুষের যে অ্যাবিউজ বা বৈষম্যগুলোর মধ্যে ইনহেরিটেন্স ল আছে, নারীকে কম দেয়া, নারীর সম্পদ অল্প অল্প থেকে যায়, সে অতটা বেশি তার ভবিষ্যৎ জেনারেশনকে এইটা দিয়ে কুলোতে পারে না। হ্যাঁ, এবং স্লেভারিও একটা ছিল, দাসত্ব থেকে নারীরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরুষরাও দাস ছিল, নারীরা যখন দাস হয় তাদের উপরে আরেকটা বেশি একটা আঘাত ঘটে, এবং তাদের নিজ অস্তিত্বর উপরে অনেক বেশি আঘাত ঘটে। এই যে জেন্ডার জাস্টিস, আমরা যখন ট্রানজিশনাল জাস্টিসের দিকে তাকাবো, এই সত্য উদ্ঘাটন করব, তখন এই সত্য উদ্ঘাটনের মধ্যে নারীদের ভূমিকাটাকেও নিয়ে আসতে হবে। তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিভাবে বৈষম্যের শিকার হয়েছে। হ্যাঁ, এবং এটা যদি না হয় তাহলে স্ট্রাকচারালি আমরা কিছু সাধন করব সত্য, কিন্তু পূর্ণাঙ্গ সত্য আমরা পাবো না। যেমন আমরা এখনো দেখছি যে নারীদের যে উপরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে নারী, সেই ক্ষতিগ্রস্তের যে পূর্ণ বর্ণনাটা আমরা পাবো না যদি না এটাকে একটা পুরুষতান্ত্রিক মূল্যবোধ থেকে উৎসারিত যে সিস্টেম দাঁড়িয়েছে সেটাকে আলাদা নজর না দেই। হ্যাঁ, তো এটা আরেকটু আবার বর্ণনা করা যাবে অন্য স্তম্ভগুলোর মধ্যে আসলে পরে।
অন্যগুলো আমরা দ্রুত একটু বলে যাই। যে ক্রিমিনাল প্রসিকিউশন বা ফৌজদারি ভাবে অনেক, এটা আমরা জানি যে যদি খুব কাউকে যদি ক্ষতিগ্রস্ত করা হয় ক্রিমিনালি, মানে একজন আরেকজনকে মার্ডার করেছে, আরেকজন আরেকজনকে মানে জেনোসাইড করেছে, এটাও তো ক্রিমিনাল প্রসিকিউশন, গণহত্যা। তো সেটা তো সে আবার সেখানে যেমন শাস্তি পাওয়ার উপযুক্ত হয় সেই যারা করেছে, যারা পারপেট্রেটর, যারা দোষী, তাদেরকে শাস্তি দেওয়ার যেমন একটা উপক্রম হয়, তেমনি রেস্টোরেটিভ জাস্টিসও আছে। ক্ষতিগ্রস্তকে আবার নিজের সম্মানে, নিজের স্থানে আবার ফিরিয়ে নিয়ে আসবো কি করে। যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তার বাড়ি হারিয়েছে, জমি হারিয়েছে, তার নিজের সম্মানও হারিয়েছে হয়তো, সেই সম্মান আবার কি করে ফিরে দেব, সেই তার যে সম্পদগুলো কি করে ফিরিয়ে দেব, এটাকে বলা হয় রেস্টোরেটিভ জাস্টিস। তো সব ন্যায় বিচারগুলো ট্রানজিশনাল জাস্টিসে শাস্তি দেওয়ার ব্যাপার না, একে এতটা একে জেলে পড়ি, একে ফাঁসি দেই, ওকে এই করি, সব শাস্তির ব্যাপার না, এটা রেস্টোরেশনেরও ব্যাপার আছে। যে কি করে আমরা এই ভিকটিম সেন্টার ট্রায়ালগুলোকে ভিকটিম সেন্টার্ড করতে হবে, অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত তার দৃষ্টিভঙ্গিতে ট্রায়ালগুলো করতে হবে, এটা ট্রানজিশনাল জাস্টিস বলে। এখন আসি ক্লাইমেট চেঞ্জে এটা কিভাবে আসবে। ক্লাইমেট চেঞ্জে তখনই এই এই জায়গাগুলো ধরা পড়ে যখন আমরা যারা ক্ষতিগ্রস্ত যে কমিউনিটি, সবচেয়ে বেশি যে আঘাতপ্রাপ্ত কমিউনিটি ক্লাইমেটে কারা, আমরা সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটেই যদি আমাদের আশেপাশে দেখি এরা কৃষক, এরা নারী, এরা যুব সমাজ। এবং এদেরকে আমাদের এই যে ন্যায় বিচারগুলোর কথা বলছি, ক্লাইমেট জাস্টিসের কথা বলছি, এখানে কি আমরা শুধু মানে বাংলাদেশ কতটুকু ফান্ড পাবে এডিনবারার ইসের থেকে, কপসের ইসের ফান্ডিং এর থেকে, সেটা দেখব, নাকি এই এই ন্যায় বিচারের মধ্যে একজন কৃষক কি চাইছে, কি ধরনের সিস্টেম চাইছে, কি দেখতে চাইছে যে সে আর ক্ষতিগ্রস্ত হবে না, একটা নারী কি দেখতে চাইছে, নারী কি পেতে চাচ্ছে, সেগুলো তাদের দৃষ্টিভঙ্গির থেকে দেখতে হবে যদি ক্লাইমেট জাস্টিস ট্রানজিশনাল ওয়েতে আমরা করতে চাই। অর্থাৎ এটা একমাত্র সম্ভব যদি আমরা পাবলিক হিয়ারিং করি, যদি আমরা একেবারে গ্রাসরুটে গেলে তৃণমূলে গিয়ে যদি কিছু কিছু পাবলিক হিয়ারিং হয়েছেও, আমাদের দেশে যে এরকম করে নাই মানুষজন, তবে এগুলো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে হয়েছে। এটা সার্বিকভাবে একটা সিস্টেমিক্যালি হতে হবে, যাতে সিস্টেম হিসেবে যখন সংস্কারগুলো হবে, যেটা পরে বলবো, তখন যাতে এই পাবলিক হিয়ারিংগুলো থেকে, তৃণমূল থেকে এই কণ্ঠগুলো যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে উচ্চকিত হতে পারে, সেই কণ্ঠ যাতে উচ্চকিত হতে পারে, সেই কণ্ঠ যাতে একটা ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ একটা জায়গা যাতে আসতে পারে এবং সবাই যাতে শুনতে পারে। তেমনি জেন্ডার সেন্সিটিভ জাস্টিস সিস্টেম, এটা আলাদাভাবে হয়েছে আমাদের পৃথিবীব্যাপীও হয়েছে, গ্লোবালিও হয়েছে, বাংলাদেশেও যে কিছু কিছু হয়নি, এগুলো আমাদের বিভিন্ন যারা সিভিল সোসাইটি অ্যাক্টর আছে, যে সংস্থাগুলো আছে, তারা করেছে, তাদের নিজেদের ইগুলো করেছে। যেমন ফর এক্সাম্পল এটা আইন আদালতে গেলে যদি ধর্ষণের শিকার কেউ থাকে, তার যে টেস্টিমনি, তাকে প্রয়োজন হলে তাকে প্রাইভেসি দিতে হবে, প্রয়োজন হলে সে মানে যদি নিজে উপস্থিত না থেকে ফেস করতে হয়, যদি সে ইলেকট্রনিক্যালি ফেস করতে পারবে, তাকে মানে কি বলে ভিডিও করে এটা দেখানো যেতে পারে, এই সব নিয়মগুলো হয়েছে। তো জেন্ডার সেন্সিটিভ জাস্টিস সিস্টেমটা এই ট্রানজিশনাল জাস্টিসের একটা মূল অংশ। তারপরে আসছি রেপারেশন, অথবা এটাকে বলা হয় ক্ষতিপূরণ সহজ ভাষায়। তো ক্ষতিপূরণটা আবার যে কোনো সব সময় তো একটা অন্য দেশ এসে আমাকে শোষণ করে না, আমাদের দেশের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, বিভিন্ন দ্বন্দ্বে আমরা লিপ্ত হই এবং সেখানেও ক্ষতিপূরণের জায়গাটা থাকে। তো এই যে কোনো দ্বন্দ্বেই আমরা লিপ্ত হই, তার শান্তি প্রক্রিয়া একটা আছে। এই
ক্ষতিপূরণটা শান্তি প্রক্রিয়ার মধ্যেই আসতে হবে। এবং সেখানে যেমন ফর এক্সাম্পল এটাকে একটা জায়গায় বলা হয় রেস্টিটিউশন অফ ইন্ডিজিনাস পজেশন। এই যে আমরা আদিবাসী নারীদের বা আদিবাসী সমাজের থেকে আমরা ভূমি কেড়ে নিচ্ছি অনেক আগের থেকেই, সেই উপনিবেশিক আমল থেকেই হয়তো, বা তারপরে যখন আমাদের মধ্যে নিও লিবারেল ক্যাপিটালিজম ঢুকলো, সেটা নতুন নতুন উন্নয়নের মাধ্যমে, উন্নয়নের নামে আমরা বন জঙ্গল যেগুলো কমন প্রপার্টি সেগুলো আমরা কিনে নিচ্ছি। এইগুলো আবার ফিরিয়ে দেওয়ার ব্যাপারটাও ক্ষতিপূরণ। হ্যাঁ, এগুলোর সাথে ক্লাইমেট জাস্টিসের একটা খুবই ওতপ্রোতভাবে জড়িত একটা সম্পর্ক আছে। এবং ট্রুথ কমিশনকে এখানে, এটা ট্রুথ কমিশন যদি হয়ে থাকে বিভিন্ন পার্টির মধ্যে একটা বোঝাপড়া করা, পার্টি বলতে অ্যাক্টর মানে পক্ষ, যে বিভিন্ন পক্ষের মধ্যে যদি আমি একটা সমঝোতার মধ্যে আসতে চাই, তাহলে কিন্তু আমাকে এনভায়রনমেন্টাল ড্যামেজটাও একটা বড় ক্ষতির জায়গা, যেটাকে আমাদেরকে গুনতে হবে, নিতে হবে। এটা কি নিয়েছে? আমরা জানি যে ক্ষতিপূরণের জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু এটা সাধারণত টাকা পয়সার হিসেব করি। আসলে এটা টাকা পয়সার চাইতেও একটা দামি একটা সম্মান যেখানে আছে, ওনারশিপ যেখানে আছে, ওনারশিপ ফিরিয়ে দেওয়া। ফর এক্সাম্পল এটা আমাদের, আমরা যদি, আপনারা যদি কখনো আমেরিকায় যান, বা আমেরিকায় যতটা না, সরি ক্যানাডায় যান বা অস্ট্রেলিয়ায় যান, আপনারা দেখবেন যে ওদের যে ফার্স্ট নেশন অর্থাৎ আদিবাসী যারা ছিল, তাদের জমি নিয়ে নিয়েছে এরকম তারা একটা সরকারিভাবেই তারা বা জাতীয়ভাবে তারা একটা স্বীকার করেছে। এবং যখনই তারা কোনো অনুষ্ঠান করে একটা ভূমির উপরে, তারা সেই সেই যে আদিবাসীদের যারা এল্ডার্স, মানে যারা পিতৃস্থানীয় আছে যারা, তাদেরকে স্মরণ করে এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে যে তারা তাদের ভূমিটাকে আমাকে এখানে থাকতে দিয়েছে, এই ল্যান্ড ইজ দেয়ার্স নট আওয়ার্স। সো আমরা এখানে তাদের ভূমিতে থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে একটা কার্টেসি, এটা একটা সেরিমোনিয়াল একটা ব্যাপার মনে হতে পারে আপনাদেরকে, আমাদের মনে হতে পারে, কিন্তু আসলে এর অনেক ভেতরে গেলে পরে এর কারণটা অনেক ডিপ রুটেড, যে আমি এই জিনিসটা ওন করি না, এটা আরেকজনের, আমি এখানে ধারে আছি বা আমি এখানে সাময়িকভাবে আছি, কিন্তু আমাকে যে ব্যবহার করতে দিয়েছে তার জন্য আমি একটা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এই যে এটাও এক ধরনের একটা ক্ষতিপূরণ, কিন্তু এই যে এটাকে স্বীকার করা। তারপরে জেন্ডারের ব্যাপারে আমি বলবো যে জেন্ডার জাস্টিসের ব্যাপারে খুব ভালোভাবেই এটা হয়েছে, কারণ ইউএন, এখানে শারমিন আছে, শারমিন আরো ভালো বলবে, ইউএন এর একটা রেজলিউশন আছে যে জেন্ডারকে পিস প্রসেসের একটা কোর হিসেবে ঢুকতেই হবে, না হলে এটা পূর্ণাঙ্গ শান্তি হবে না। এবং এখানে ইউএন রেজলিউশন 1325 প্রথমে 2000 সালে এটা আবির্ভূত হয়, পরে এটাকে বিভিন্ন দেশে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান হিসেবে আসছে, আমাদের দেশেও এসেছে উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান। এখানে নারী কি করে শান্তির একটা কেন্দ্রবিন্দু, নারী পুরুষ বৈষম্যকে দূরীকরণ, একটা যে কোনো নারীকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে এবং নারীকে শান্তিপূর্ণ একটা পরিস্থিতি তৈরি করার ব্যাপারে, নারীর এই অংশগ্রহণ, নারীর প্রতি সহিংসতাকে প্রতিহত করার ব্যাপার, আর নারীর রিলিফ অ্যান্ড রিকভারির মধ্যে নারীকে থাকা, নারীর দৃষ্টিতে দেখা, নারীর দৃষ্টিতে ভবিষ্যৎ সমাজ দেখা, শান্তিটা কি হবে নারীর দৃষ্টিতে দেখতে হবে। এটা বেজিং থেকে শুরু হয়েছিল এবং এটা এখন পর্যন্ত ইউএনএ এটা একটা স্টলওয়ার্ট একটা নিয়ম আছে, যেখানে আমরা যারা জাতিসংঘের সদস্য তারা এটা মানতে বাধ্য। আমাদের গত সরকারও এটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানটা গ্রহণ করেছে, এখনো এটা আছে। তো এই জায়গাটা
আমরা জেন্ডার জাস্টিসটাকে পাই রেপারেশন হিসেবে। আর ইনস্টিটিউশনাল রিফর্ম, এখন তো সংস্কারের কথা অনেক বলছে, প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমি শাসিত হয়েছি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই প্রতিষ্ঠানকে অবশ্যই সংস্কার করতে হবে। সেই প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে রিবিল্ড করতে হবে, পুনর্নির্মাণ করতে হবে, যাতে ওই অংশগুলো আমরা বাদ দিতে পারি। যেমন ফর এক্সাম্পল যদি আমি বলি যে এখন যে সংস্কারগুলো হয়েছে তার মধ্যে অনেকগুলো কমিশন আছে এখানে, সেই কমিশনের মধ্যে একটাতেও কি আমরা দেখতে পাই যে ক্লাইমেটের কথা বলা হয়েছে? না। তো কিন্তু ক্লাইমেট জাস্টিস বলবে যে এই সংস্কারের মধ্যেও আমাদেরকে এই রিফর্ম স্ট্রাকচারের মধ্যে ইকোলজিক্যাল হার্মের ব্যাপারটা আসতে হবে। সেটা ব্যুরোক্রেসি হোক, সেটা কারণ ওই যে ভূমির থেকে উৎখাত করা বা অন্যদের ভূমি নিয়ে নেওয়া বা বন জঙ্গল করে দেওয়া, উজাড় করে দেওয়া, নদীর পানি শুকনো করে দেওয়া, এগুলো তো ইকোলজিক্যাল হার্ম। এগুলো তো রাষ্ট্রযন্ত্র করেছে, এগুলো তো বিভিন্ন ব্যুরোক্রেটিক মাধ্যমে এটা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রীয় এবং সামাজিক সম্পর্কের মাধ্যমে এগুলো হয়েছে। সেই সম্পর্ক বা সেই রাষ্ট্রযন্ত্র অটুট থাকবে কি করে? কিছুটা তো চেঞ্জ করতেই হবে। এবং তার জন্য যেগুলো তৈরি করা, যেমন যদি মানবাধিকার কমিশন বলি বা ইনফরমেশন কমিশন বলি, যেগুলো এগুলোকে এর জবাবদিহিতা, এই রাষ্ট্রযন্ত্রের জবাবদিহিতা বা ক্ষতিপূরণ এর ব্যাপারে অংশগ্রহণ করতে পারবে, সেগুলোকে আবার রিবিল্ড করতে হবে খুব দ্রুত। না হলে তো আমরা এগুলো ছাড়া আমরা দেখতে পারবো না। এই ইনস্ট্রুমেন্টগুলো তো দরকার আমাদের, কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলোকে ক্লাইমেট জাস্টিস কিভাবে এগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে, এগুলোও সংস্কারের মধ্যে আসতে হবে। আর আরেকটি আছে জেন্ডার জাস্টিস, সেখানে মিনিংফুল পার্টিসিপেশন অফ উইমেন ইন জাস্টিস রিফর্মস। এটাও কিন্তু উইমেন পিস সিকিউরিটিতে আছে, যে নারীদের শুধু সংখ্যায় থাকলে হবে না, তাদেরকে এমন একটা সিদ্ধান্ত গ্রহণের জায়গা দিতে হবে যে তাদের দৃষ্টিতে তারা বুঝবে যে নারীদের প্রতি যে বৈষম্য, তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্য নারীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তার জন্য তাদের প্রতি যে এখানে নারীদের পার্টিসিপেশন, অংশগ্রহণটা খুব জরুরি দরকার। যেমন ফর এক্সাম্পল আমি বলছি জাস্টিসে, বেজিংয়ে যখন আমাদের বেজিং, 30 বছর আগে যে বেজিং সম্মেলন হয়েছিল, সেখানে কিন্তু রেপ অ্যাজ আ ওয়ার ক্রাইম এটাকে প্রথমে প্রতিস্থাপন করা হয়। আগে রেপকে জেনেভা কনভেনশনে রেপকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হতো না, হ্যাঁ, টর্চারকে দেওয়া হতো। তার জন্য অনেক নারীবাদী এবং নারী লয়াররা তারা এটার উপরে কাজ করছে, দীর্ঘদিন কাজ করে দেখিয়েছে যে নারীরা যে ক্ষতিগ্রস্ত হয় ওই যে রেপের মাধ্যমে, যেটা এটা যে ধর্ষণের শিকার যখন হচ্ছে, তো তখন কিন্তু নারীরা এটা টর্চারের হিসেবেই দেখানো হচ্ছে। এটা একটা টর্চার, এটা রেপটা এক ধরনের টর্চার এইভাবে দেখিয়ে, এবং এটা তারা এত সময় নাই আমার বলার, তো টেস্টিমনি দিয়ে তারা প্রমাণ করেছে, এবং তার জন্য রেপকে টর্চারের শামিল এক ধরনের একটা ওয়ার ক্রাইম হিসেবে গণনা করা হয়েছে। সো রেপ অ্যাজ আ ওয়ার ক্রাইম, রেপ অ্যাজ পার্ট অফ জেনোসাইড, এই জিনিসগুলো আমরা তখন এই কাজ যদি নারীদের দৃষ্টিতে না করতো, তাহলে কিন্তু আমরা এটা পেতাম না আইনের মধ্যে। তেমনি জাস্টিস রিফর্মগুলোর মধ্যে নারীদের একটা বড় অংশ থাকতে হবে, বিশেষ করে ন্যায় বিচারের দিক থেকে। আর ফাইনালি মেমোরিয়ালাইজেশন, এটা বোধহয় বাংলাদেশে সর্বব্যাপী আমরা জানি, কারণ আমরা স্মৃতিরক্ষণ যে কোনো একটা পরিবর্তন বা রূপান্তরের স্মৃতিরক্ষণ দরকার, কারণ সেটা সমাজের ইতিহাস। সেটা যখনই, এটা উপনিবেশিক আমল হোক, এটা পাকিস্তান আমল হোক, এটা বাংলাদেশ আমল হোক, এটা এখন হোক, তো এই প্রত্যেকটা এই যে আমাদের যে ইতিহাস যে এতটা
এই যে সংগ্রামের ইতিহাস এতটা, যে সেই সংগ্রাম কেউ বিশ্বাস করতে চাইলো আর না হলে না চাইলো, কিন্তু সংগ্রাম তো হয়েছে এবং স্মৃতিও আছে। তো সেটার সংরক্ষণের জায়গাগুলোকে রাখতে হবে। এইটাই হচ্ছে ন্যাশনাল, কারণ কেন এটা ন্যাশনাল হিলিং এর একটা অংশ। আমি আপনি এই দল ওই দল বাদেও তো একটা আমাদের একটা জাতি আছে, একটা নেশন আছে, হ্যাঁ, যার ভিত্তিতে আমরা বাংলাদেশি, নিজেদেরকে বাংলাদেশি বলি, বাঙালি বলি, বাংলাদেশি বলি। তো সেই দেশের ইতিহাসটা থাকবে না, তাহলে আমাদের কি থাকবে? আমরা পৃথিবীতে বিলীন হয়ে যাব? তা তো হতে পারি না। তার জন্য এই রিকনসিলিয়েশন এবং হিলিং এর জন্য এই সংরক্ষণটা, মেমোরির সংরক্ষণটা, স্মৃতি সংরক্ষণটা দরকার। এটা ট্রানজিশনাল জাস্টিস বলে। এবং সেটা যদি বলে তাহলে ক্লাইমেটে এটা কিভাবে হবে? ক্লাইমেটের তখনই হতে পারে যখন একটা কমিউনিটির কথা আমি ভাবি, কমিউনিটির অংশগ্রহণ। সেখানে ক্লাইমেট তো, এখানে ক্লাইমেটটা তো একটা ই নয়, ক্লাইমেটটা তো একটা ফিনমিনা, হ্যাঁ, এটা তো একটা ই না, একটা মানুষ না যে চিন্তা করতে পারছে। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা মানুষ, এবং সেই মানুষগুলো বিভিন্ন কমিউনিটিতে থাকছে, তাদের একটা অংশগ্রহণমূলক একটা প্রক্রিয়া থাকতে হবে, যার মাধ্যমে জাস্টিস সেন্টার ডায়ালগগুলো করা দরকার। ক্লাইমেটের মধ্যে কি কি জিনিসে আমার জাস্টিস আসবে, আমার ক্ষতিপূরণ হবে, আমাকে আবার আমার সম্মান ফিরিয়ে দেবে, আমার সম্পদ ফিরিয়ে দেবে আমার কাছে বা প্রকৃতির কাছে। আমি না পাই, প্রকৃতি পাবে। হ্যাঁ, তো সেই যে এটা পোস্ট কনফ্লিক্ট হিলিং যে প্রক্রিয়া, ওই একই প্রক্রিয়া। সো দ্বন্দ্বর উত্তরণ যখন ঘটে, একটা দ্বন্দ্বের উত্তরণ যখন ঘটে, তখন দুই পক্ষকেই বা তিন চার পক্ষকেই আমরা একটা হিলিং বা সুস্বাস্থ্যে ফিরে আসার একটা কথা বলি, একটা জায়গা দেওয়ার যেমন ইচ্ছে আছে, তেমনি একটা প্রক্রিয়া আছে, তেমনি ক্লাইমেট অ্যাডাপ্টেশনের মধ্যেও এই জাস্টিস সেন্টার ডায়ালগ থাকতে হবে। এটা আমরা কতটুকু করতে পেরেছি, এই প্রশ্ন আছে। আর জেন্ডার জাস্টিসে এটা কি হবে? জেন্ডার জাস্টিসে আগেই বলেছি, পিস বিল্ডিং এর মধ্যে নারীদের যে একটা অংশগ্রহণ, সেটা ভুললে চলবে না। আমরা অনেক কষ্ট করে মুক্তিযুদ্ধে নারী, এই কথাটা আমরা বলতে পেরেছি। প্রথমে তো আমাদেরকে নারীদেরকে বলতে হয়েছে যে আমরা, তারাও অস্ত্র ধরেছে, ছেলেরা যেমন অস্ত্র ধরেছে নারীরাও তেমন অস্ত্র ধরেছে, এটা আমাদেরকে বলতে হয়েছে, কারণ অস্ত্র ছাড়া বলে যুদ্ধ নয়। কিন্তু পরে যুদ্ধের ব্যাখ্যাটাকে আমাকে চেঞ্জ করতে হয়েছে। যুদ্ধের ব্যাখ্যা চেঞ্জ করে আমরা বলেছি যে যে নারী অন্য মুক্তিযোদ্ধাকে খাইয়েছে, যে নারী আর্মস, যে অস্ত্র গোপন রেখেছে, যে নারী রেকি করে দেখেছে যে ওই জায়গায় অপারেশন করা যাবে কিনা, আন্ডার গাইজ মানে ই মানে ডিসগাইজের মধ্যে গিয়ে। তো এই এই যে ভূমিকাগুলো, এগুলো যুদ্ধের অংশে, এগুলো আমাদের ইতিহাসের অংশ, এগুলোকে ভুলে গেলে চলবে না। আর আর সবচেয়ে হচ্ছে যে নারী যুদ্ধকে কিভাবে দেখে, একজন নারী যে ধর্ষণের শিকার হয়েছে সে যুদ্ধকে কিভাবে দেখে, একজন নারী যে তার স্বামী হারিয়েছে, তার সন্তান হারিয়েছে, সে যুদ্ধকে কিভাবে দেখে, সেই ওয়ার্ল্ড ভিউও আমাদেরকে নিয়ে আনতে হবে এই শান্তি রক্ষার ব্যাপারে এবং শান্তি মানে নির্মাণের ব্যাপারে। আমাদের না হলে আমাদের এই জাস্ট অ্যান্ড পিস সোসাইটি যাকে বলছি, সেটা পূর্ণাঙ্গভাবে আমরা দেখতে পারব না। আমি আপাতত অনেক সময় নিয়ে নিয়েছি, আমি শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আপনারা অবশ্যই শেষ পর্যায়ে বলবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর মেঘনা গুহ ঠাকুরতাকে। এক চমৎকার একটা আমি বলবো একটা প্রেজেন্টেশন, যেখানে খুবই চিত্তাকর্ষক এবং চিন্তার খোরাক যোগায় আমাদের মধ্যে। আহ বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেটা খুব সহজ বিষয় না, এবং এটার মধ্যে যে সম্পর্কগুলো আছে, যে বিষয়গুলো, এর তাত্ত্বিক প্রেক্ষাপট, এর এর এবং এটার প্রায়োগিক দিকগুলো উনি সুন্দর করে বর্ণনা করেছেন।
তো আমি ওনার বক্তব্যের প্রেক্ষাপটে আমি যে আমাদের যে নির্ধারিত যে দুজন আলোচক আছেন তাদেরকে আমি আহ্বান করব। প্রথমে আমি আহ্বান করছি মিস্টার ফিলিপ গাইনকে। ফিলিপ গাইন, আমি আবারও ওনার একটু পরিচয় দিচ্ছি যেহেতু তিনি তখন ছিলেন না। ফিলিপ গাইন একজন বিশিষ্ট লেখক, মানবাধিকার ও পরিবেশবাদী কর্মী এবং সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট শেডের পরিচালক। এবং ওনারা কাজ করছেন সেই সব জনগোষ্ঠী নিয়ে যারা কিনা ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবেশ বিপন্ন করে হয়েছে, পরিবেশ বিপন্নের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে। আমি মিস্টার ফিলিপ গাইনকে আহ্বান করছি আহ, এই ডক্টর মেঘনা গুহ ঠাকুর তার বক্তব্যের আলোকে উনি যদি পরিবেশকে ফোকাস করে যদি উনি কিছু বলেন। আমি আহ্বান জানাচ্ছি মিস্টার ফিলিপ গাইনকে। থ্যাংক ইউ। আমি প্রথমেই একটু দুঃখ দুঃখ প্রকাশ করছি যে আমি কিছুক্ষণ দেরিতে জয়েন করেছি। আমি একটা কাজের মধ্যে ছিলাম, সেখান থেকে ফিরতে ফিরতে আমার একটু দেরি হয়েছে। তো আমি এত বেশি সময় নেব না, আমি এতটা প্রস্তুত না আমার। আম, আপনার ঠিক এই মুহূর্তে যে সমস্ত বিষয় মাথায় আসবে সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। একটা হচ্ছে, আপনি বলেছেন যে আমি যেন পরিবেশ নিয়ে একটু কথা বলি। আমাদের প্রতিষ্ঠান সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, আমি একটু ভিডিওতে দিই। আমাদের প্রতিষ্ঠান সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, আমরা 93 সাল থেকে কাজ করি এবং পরিবেশ নিয়ে কাজ আমাদের আহ, অন্যতম কাজ। আমাদের পরিবেশ নিয়ে বিভিন্ন রকমের গবেষণা হয়েছে, বিভিন্ন রকমের স্টাডি হয়েছে এবং আমরা খুব ক্লোজলি মনিটর করি পরিবেশের বিষয়। আমরা যখন পরিবেশ নিয়ে কাজ করি তখন এই ক্লাইমেট চেঞ্জ শব্দটা ছিল না, এবং ক্লাইমেট চেঞ্জ শব্দ ছিল কিন্তু এটা নিয়ে আলোচনা তেমন একটা হতো না। আমার মনে আছে যে প্রথম ধরিত্রী সম্মেলন হলো রিও ডি জেনেরিওতে, এবং সেখানে সব থেকে বড় যে বিষয়টা আসলো যে সেটা হচ্ছে যে পৃথিবীকে আপনার গাছ লাগিয়ে ভরে ফেলতে হবে। মানে গাছ লাগানোর ব্যাপারে বন রক্ষা এবং বিশেষ করে প্রাকৃতিক বন রক্ষা, সেটা করার জন্য আপনার একটা অঙ্গীকার ব্যক্ত করলেন। সেখানে বোধহয় 100 বা তার অধিক আপনার রাষ্ট্রপ্রধানরা সেখানে গিয়েছিলেন এবং তাদের একটা অঙ্গীকার ছিল যে তারা আপনার দেখতে চায় পৃথিবী আপনার উম, গাছে গাছে ভরে গেছে, গাছ লাগাতে হবে, এই একটা অঙ্গীকার। এরপরে উম, আমি যেহেতু ফরেস্ট্রি নিয়ে বিশেষভাবে আগ্রহী, আমি 86 সাল থেকে পার্সোনালি আপনার 85 সাল থেকে রিপোর্ট করি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনার কি হচ্ছে। মধুপুরে একটা জিনিস আমাকে খুব অবাক করলো। সেখানে আপনার 8,000 মতো রাবার গাছ, এই 8,000 মতো একর জমির শালবন কেটে ফেলা হলো। আপনার বন বিভাগ হচ্ছে আমাদের বন করে এবং একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে 8,000 একর জমি এটা বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশনের হাতে তুলে দেওয়া হলো, এবং তারা এই 8,000 একর জমির সমস্ত রাবার গাছ আপনার কেটে ফেললো। এই ন্যাচারাল শাল গাছ সব কেটে ফেললো এবং সেখানে একদম সেখানকার সমস্ত শেকড় উপড়ে মাটি চাষ করে সেখানে তারা রাবার গাছ লাগালো। এইটা ঘটনা। এবং এটা করতে গিয়ে তখন ওই সেখানে যারা বসবাস করেন গারো এবং বাঙালি, তারা এটার তীব্র প্রতিবাদ করেছেন। কিন্তু ওই গাছ যখন কাটা হয় ওখানে হুসেন মোহাম্মদ এরশাদ প্রথম রাবার গাছটি লাগিয়েছিলেন। ওই গাছটা যখন কাটা হয় তখন আমি ওই ওই সময় আমি ছিলাম না, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট আরেকটা প্রজেক্ট ওখানে করতে চাচ্ছিল, সেটা হচ্ছে সেকেন্ড রাবার ডেভেলপমেন্ট প্রজেক্ট। এবং সেই প্রজেক্ট করে আরো 15,000 একর বনভূমিতে রাবার চাষ করা হবে, রাবারের গাছ লাগানো হবে এবং রাবার থেকে কষ হবে। সেই কষ থেকে আমরা রাবার পাবো, সেই রাবার থেকে নানান রকমের আপনার পণ্য হবে, রাবার গুডস, সেগুলো হবে। তখন আমরা তখন থেকে আমি ইনফ্যাক্ট রিপোর্ট করি এবং ওখানে প্রচন্ড প্রতিবাদ হয়। প্রতিবাদের মুখে আমি লিখতে শুরু করি। আমি তখন প্রায় 2-3টা জায়গায় প্রত্যেক সপ্তাহে প্রায় লিখতাম, একাধিক রিপোর্ট ছাপা হতো আমার। এবং একটা পর্যায়ে গিয়ে এশিয়ান উন্নয়ন ব্যাংক আপনার প্রথমে স্থগিত করে $60 মিলিয়ন একটা প্রজেক্ট, তারপরে আপনার প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। এবং ওই সময় আমার মনে আছে তখন কারা ক্ষমতায় ছিল আপনারা জানেন। 89 89-এর দিকে এসে যখন ওই 89, 90, 91-এ রাবার চাষ
প্রকল্পটা বন্ধ হলো, তখন আমার উপর একটা হামলার আশঙ্কাও ছিল। কারণ সবাই জানতো যে উনি রিপোর্ট করছেন। এবং ওই সময় একটা বই ছাপা হয়েছিল আমেরিকার থেকে, দি লাস্ট ট্রি অফ দি লাস্ট ট্রি। ওই একজন প্রফেসর জেমস রাশ, উনি এতে ঘুরে ঘুরে একটা বই লিখেছেন, দি লাস্ট ট্রি, মানে এনভায়রনমেন্টালিজম ইন এশিয়া। এবং আমার সৌভাগ্য, আমি তখন ইয়াং, তখন আমার সৌভাগ্য যে সম্ভবত উনি উনি সাজেস্ট করেছেন, আমাকে দাওয়াত করা হলো আমেরিকাতে 91-এ। আমি প্রথমবারের মতো যাই সেখানে। এশিয়া সোসাইটির একটা কনফারেন্স ছিল। তো সেখানে গিয়ে আপনার এই সমস্ত কথাই বলতে শুরু করলাম। আপনার এখানে আমি রিপোর্ট করি, রিপোর্ট ছাপা হচ্ছে। তারপরে এশিয়া উন্নয়ন ব্যাংক রাবার প্লান্টেশন প্রজেক্ট একটা বন্ধ করলো। এবং তখন আমার একটা সুযোগ হলো যে হার্ভার্ডেও গেলাম। তো সেখানে উম, অনেক বইপত্রের মধ্যে কিছু বইপত্র পেলাম মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকস নিয়ে। মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকস হচ্ছে বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, ল্যাটিন আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, এই সমস্ত ব্যাংক। এবং আমার জানা ছিল না এরকম অনেক কিছু। একটা মোটা একটা বই থেকে জানতে পারলাম যে আপনার এই আমরা যখন এই বিশ্ব ব্যাংক এবং এশিয়া উন্নয়ন ব্যাংক থেকে টাকা নেই, ঋণ নেই, তখন কোন ধরনের ঋণ নেই। ইনফ্যাক্ট অনেকে এটা জানেনই না যে আমাদের পড়াশোনার মধ্যে এটা নাই, যে আমরা এশিয়া উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংক এই দুটো ব্যাংক থেকে ইনফ্যাক্ট আমরা ঋণ নেই। আমাদের যদি আপনার ঋণের অবস্থাটা আপনারা দেখেন, তাহলে আমাদের এখন 100 বিলিয়ন মতো ঋণ, বিদেশি ঋণ। এই 100 বিলিয়নের মধ্যে অর্ধেক হচ্ছে এসছে আপনার ওই এম, এই সাপ্লায়ার্স ক্রেডিট। আর একটা হচ্ছে আর $50 বিলিয়ন হিসাব, যেটা আমরা ইআরডিতে পাই, এক্সটার্নাল রিসোর্স ডিভিশন, যেখান থেকে আমরা পাই 50 বিলিয়ন। সেই 50 বিলিয়নের আমার মনে হয় যে 45 বিলিয়ন এসছে ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। এবং এই দুটো ব্যাংক থেকে আমরা যে টাকা পাই সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ঋণ না, সেটা হচ্ছে আপনার সহজ ঋণ। এই এডিবির, এডিএফ এবং বিশ্ব ব্যাংকের আইডিয়া, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এখান থেকে ঋণ নিলে মনে হবে যে খুব ভালো। আপনার প্রথমে একটা ঋণ নেবার পরে ফরেস্ট্রি সেক্টর প্রজেক্ট, বা থানা ফরেস্টেশন অ্যান্ড নার্সারি ডেভেলপমেন্ট প্রজেক্ট, বা বিশ্ব ব্যাংকের সুফল প্রজেক্ট, যে প্রজেক্টটা অত্যন্ত বিতর্কিত, এই গত মাসে শেষ হলো, জুন মাসের শেষের দিকে এই প্রজেক্টটা শেষ হলো। সেখান থেকে যখন আমরা ঋণ নেই, তখন প্রথম 5 বা 10 বছর আমাদের একটা গ্রেস পিরিয়ড থাকে। ওই সময় ঋণ ফেরত দিতে হবে না। তারপরে আমরা ঋণ ফেরত দিতে শুরু করব 40 বছরে। 30, 40, 35 বছরে আমরা ঋণ শোধ করব, এবং আমাদের সুদের হার হচ্ছে 1% বা তারও কম, 0.5%। কিন্তু আমাদের যে ন্যাশনাল ঋণ গ্রিড, তার মধ্যে জমা হতে থাকে। এখন আমাদের এমন একটা অবস্থা হয়েছে বাংলাদেশে যে আপনার আমরা প্রত্যেক বছর ঋণ পাচ্ছি সাপ্লায়ার্স ক্রেডিট বাদে। আমরা যদি ঋণ পাই বা সাপ্লায়ার ক্রেডিট সহ আমরা যদি ঋণ নেই $2 বিলিয়ন, $3 বিলিয়ন, আমরা এখন ফেরত দিচ্ছি 4, 4.5, 5, কিছুদিনের মধ্যে এটা $6 বিলিয়ন যাবে। কাজেই আমরা খুব সহজ শর্তে ঋণ পেলাম এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে। এবং এই এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা যে ঋণ পাচ্ছি, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা বিশেষ করে ফরেস্ট্রি সেক্টর ঋণ এবং ফিশারি সেক্টর ঋণগুলো আমরা দিচ্ছি। আমরা আপনার এইটিতে আমরা ঋণ পেলাম এশিয়া উন্নয়ন ব্যাংক থেকে এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে। তারা এই টাকা দিয়ে কি করলো জানেন? আপনার ওই যে চকরিয়া সুন্দরবন যেখানটায় চিংড়ি চাষ হচ্ছে, 21,000 একরের একটা চমৎকার জঙ্গল ছিল, সেখানে বাঘ ছিল, হরিণ ছিল, বানর ছিল, সব কিছু ছিল। এবং একসময় অরিজিনাল সাইজ অফ চকরিয়া সুন্দরবন ওয়াজ 44,000 একর্স। তো ওটা ব্রিটিশ আমলে ওটাকে অর্ধেক করা হয়। আর আমাদের এই যে 80 এই এই জঙ্গলটা আপনাকে কেটে হয়, এবং এখানে জঙ্গলটাতে এখানে চিংড়ি চাষ হয়। এবং সেই চাষ করার ক্ষেত্রে আপনার অর্থ দেয় এশিয়া উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংক, এই দুটো ব্যাংকেরই আপনার দুটো প্রজেক্ট ওখানে ছিল। তারা আপনার 10 একর করে প্লট প্লট 10 একর করে এক একটা প্লট বানানো হলো। এবং সেগুলো ওখানকার আপনার প্রভাবশালীরা বাইরের থেকে, এমনকি আপনার গ্রামীণ ব্যাংকও ওখানে 300 একর জমি পেয়েছিল।
কদিন আগেও আমি ওখানে দেখে আসছি, আমি ওখানে গিয়েছি। এখন ওখানে যেখানে একসময় একটা এত চমৎকার জঙ্গল ছিল, সেখানে চিংড়ি চাষ হচ্ছে এখন। এই একটা সিজনে লবণ চাষ হচ্ছে, একটা সিজনে চিংড়ি চাষ হচ্ছে। এবং আপনি যদি স্যাটেলাইট দিয়ে দেখেন, স্যাটেলাইট দিয়ে যদি কক্সবাজারের উপকূল অঞ্চল দেখেন, তাহলে দেখবেন যে সেখানে বিস্তীর্ণ অঞ্চল, প্রায় পুরোটাই সেখানে হচ্ছে চিংড়ি খামার। এবং সেখানে কোনো গাছপালা নেই, কিন্তু এখানে কিন্তু একসময় গাছপালা ছিল। এমনকি বিশ্ব ব্যাংকের অর্থায়নে যে গ্রিন গ্রিন বেল্ট প্রজেক্ট হয়েছিল, সেই গ্রিন বেল্ট প্রজেক্টের যে সমস্ত গাছপালা সেগুলোও নাই। তাহলে আমি কেন এটা বললাম, এই 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 গল্পটা কেন বললাম, যে এক সময় এই আপনার প্রথম ধরিত্রী সম্মেলনে বিশ্ব নেতারা বললেন যে আমরা পৃথিবী গাছপালায় ভরে ফেলবো। কিন্তু ওই সময়, ঠিক ওই সময় আমাদের এখানে যে রাবার চাষ প্রকল্প, আমাদের এখানে সামাজিক বনায়ন, বিদেশি প্রজাতি দিয়ে সামাজিক বনায়ন এখানে করা হয়েছে, আকাশিয়া এবং ইউক্যালিপটাস, এটা যখন করা হয় তখন আমি পার্সোনালি খুব আপনার কনসার্ন যে কি হচ্ছে। আমাদের শালবন কেটে, আমাদের কক্সবাজার চট্টগ্রামের জঙ্গল কেটে এখানে বিদেশি প্রজাতির গাছ লাগানো, সামাজিক বনায়ন করা হচ্ছে। সামাজিক বনায়ন হচ্ছে আসলে একটা মিষ্টি আবরণ, কিন্তু সামাজিক বনায়নের নাম করে সেখানে লাগানো হচ্ছে, সেখানে করা হচ্ছে বাণিজ্যিক গাছের গাছের বিদেশি প্রজাতির বাণিজ্যিক চাষাবাদ। তখন আমি আমার খুবই আপনার বিরক্ত ছিল। এবং অনেক সময় আমার উপরে হামলার একটা আপনার লক্ষণও আমি দেখেছি। যদিও এটা নিয়ে আমি খুব একটা আলাপ করি না, কিন্তু যেটা হলো যে সামাজিক বনায়ন করতে গিয়ে শালবন ধ্বংস হলো। তারপরে আপনার কক্সবাজার চট্টগ্রামের পুরো বেল্ট আপনার ধ্বংস হলো। এবং এটা কি করে হলো? টাকা আসলো কোত্থেকে? টাকা আসলো এডিবি ওয়ার্ল্ড ব্যাংক থেকে। এখন এই এডিবি ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে, এডিবি ওয়ার্ল্ড ব্যাংক, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, ল্যাটিন আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক, অর্থাৎ এই বহুজাতিক উন্নয়ন ব্যাংক। এরা আপনার গরিব দেশগুলোতে আপনার অর্থ দেয়। এবং সেখানে যে সময়টায় এই পরিবেশ নিয়ে কথা হচ্ছে, সেই সময়টায় বিদেশি প্রজাতি দিয়ে প্লান্টেশন করতে গিয়ে আমাদের দেশের বন ধ্বংস হয়েছে। আমাদের দেশে মধুপুরে, আমাদের দেশে কক্সবাজার, আমাদের দেশে চট্টগ্রাম বন ধ্বংসের যে চিত্র, এটা কিন্তু সারা পৃথিবীর চিত্র। এটা ল্যাটিন আমেরিকাতে হয়েছে, এটা আপনার চিলিতে হয়েছে, এটা আমাদের এশিয়ার বিভিন্ন দেশে হয়েছে, এটা ট্রপিক্যাল আফ্রিকান কান্ট্রিগুলোতে হয়েছে। কাজেই আমরা আপনার আমি যেটা খুব সংক্ষেপে বলতে চাই, যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদের দেশে যে আলোচনাটা হচ্ছে, এটা কিন্তু আপনার অনেকটা মিসলিডিং আলোচনা। এটা হচ্ছে উই আর এনগেজিং ইন প্রোপাগান্ডা। আমাদেরকে প্রোপাগান্ডায় জড়ানো হচ্ছে। এই জন্য আমাদের রুট কজ অ্যানালিসিস করতে হবে। একজন আমি আমি আসলে খুঁজে বের করার চেষ্টা করছিলাম। কানাডাতে থাকেন একজন আমাদের এই ইন্টারন্যাশনাল রিলেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্টের সে ওখানে গিয়ে পিএইচডি করেছে, এবং সে একটা বই লিখেছে, এবং সেটা রাউটলেস ছেপেছে। তা রাউটলেস ছেপেছে, একটা চ্যাপ্টার আছে যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে পলিটিক্স, ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে আপনার যে প্রোপাগান্ডা, সেটা নিয়ে তার একটা চ্যাপ্টার ওই বই আছে। রাউটলেস প্রথমে বলেছিল যে তুমি এখানে নাম দিও না। সেই বইয়ের মধ্যে আমাদের দেশের 5 জনের নাম দিয়েছেন। আমি নামগুলো বলবো না, এটা আপনারা ওনার বইটা যদি পান, ওনার থিসিস যদি পান, সেখানে পড়তে পারবেন। আমার কাছে আছে, আমি মেঘনাদির সাথে শেয়ার করতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। সে বইতে উনি আপনার 5 জন 5 জন আপনার নলেজ ব্রোকারের নাম বলেছেন, এখনো খুব বিখ্যাত আমাদের এখানে, যারা ক্লাইমেট নিয়ে আলোচনায় সবসময় সামনে থাকেন, গোলটেবিল আলোচনায় ওনারা সামনে থাকেন। ওইরকম 5 জনের নাম বলেছেন। এবং ওই উনি একজন ইয়াং শিক্ষক, কানাডাতে উনি পড়ান। তো সে ওই মেঘনাদির ছাত্র সম্ভবত প্রফেসর তানজিমউদ্দিন খান। তানজিমউদ্দিন খান আমার সাথে বিভিন্ন সময় কাজ করেছেন, এবং তানজিমউদ্দিন খানও একটা তার পিএইচডি থিসিস করেছেন এই যে তেল গ্যাস কোম্পানিগুলো, আমাদের দেশে পরিবেশ প্রতিষ্ঠানগুলো যেগুলো আপনার যাদের নাম সবাই জানে, এরা কিভাবে একজোট হয়ে কাজ করে। এবং বেসিক্যালি আপনার তেল গ্যাস কোম্পানি, এশিয়ান এই ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এদের পক্ষে কাজ করে, রেড প্লাস এদের পক্ষে কাজ করে।
তো তানজিমের ছাত্রী হচ্ছে ওই মেয়েটা যে কানাডাতে বসে লিখেছে, এবং চমৎকার কাজ যে এখানে আসলে যারা এই মাঝখানে আছেন সরকার এবং দাতাদের মাঝখানে, তারা হচ্ছে দালাল, অর্থাৎ তারা হচ্ছে ব্রোকার, নলেজ ব্রোকার। তো এটা এত এত বাস্তব, এত সত্যি কথা। ওই ওই তার ওই 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 পিএইচডি থিসিস আছে যেটা রাউটলেজ ছেপেছে। তানজিমুদ্দিন খানেরও একটা থিসিস আছে, সেটা তানজিম প্রকাশ করে নাই, কিন্তু সেটাও অত্যন্ত চমৎকার। তা এখন মনে করি এই যে আপনার আমরা বিদেশে রপ্তানি করছি, এবং তার ভোক্তা হচ্ছে আপনার ধনী দেশগুলোর মানুষ। আমেরিকাতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, সম্ভবত জাপানও যাচ্ছে। আমাদের চিংড়ি, আমাদের ক্র্যাব, কতগুলো আপনার আইটেম আছে যেগুলো চাষ করতে গিয়ে আমাদের প্যারাবন ধ্বংস হয়েছে। আমাদের উপকূল অঞ্চলে আমার একটা হিসাব আছে, 2 লাখের ওই হেক্টর জমি প্যারাবন। মানে একটা তো হচ্ছে সুন্দরবন, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এদিকে এদিকে আপনার এই কক্সবাজার, তারপরে এই এই পুরো বেল্টে যে চিংড়ি চাষ করতে গিয়ে যে প্যারাবন কাটা হয়েছে, সেগুলো হচ্ছে 2 লাখ হেক্টরের মতো বা তারও বেশি। এবং আমার একটা ফিল্ম আছে, চকরিয়া সুন্দরবন যে বনে গাছ নেই। এর মধ্যে আমেরিকা থেকে একটা বইতেও ছাপা হয়েছে চকরিয়া সুন্দরবন নিয়ে। এবং এই যে যে আমাদের বিপুল আপনার পরিমাণ আমরা প্যারাবন হারিয়েছি, এইটা হচ্ছে আমার কাছে আপনার ক্লাইমেট চেঞ্জ ইস্যু, এনভায়রনমেন্টাল জাস্টিস। আমরা কিসের জন্য আমাদের সুন্দরবন এই চকরিয়া সুন্দরবন কেটে ফেললাম? চকরিয়া সুন্দরবন কাটার ফলে 91 সালে যে আমাদের এখানে ভয়ঙ্কর সাইক্লোন হলো, সুনামির মতো হলো, তাতে কিন্তু চকরিয়া সুন্দরবনের উপরে একটা জনপদ আছে, সেটা হচ্ছে আপনার বদরখালী। সেই বদরখালীর আপনার বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারায়। এবং আমার কাছে বিভিন্ন রকমের লিটারেচার আছে যে যদি আপনার এই প্যারাবন বা উপকূলের যে বন, সেটা হচ্ছে সবুজ আপনার বেষ্টনী, গ্রিন, গ্রিন কি বলবো, ডিফেন্স। তো ওটা যদি থাকে, তাহলে আমি একটা বইতে বোধহয় পড়লাম ইন্ডিয়াতে কোন এক জায়গায় প্যারাবন কাটা হয়েছে, সেইখানে বিপুল ক্ষতি হয়েছে, এবং একটা জায়গায় প্যারাবন কাটা হয় নাই, প্যারাবন আছে সেখানে আহ 6,000 পরিবার, আমি এখনই শেষ করে দেবো, 6,000 পরিবার প্রাণে বেঁচে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে এই যে আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি, ট্রানজিশন মানে হচ্ছে যে একটা আপনার একটা সরকারের পতন ঘটেছে গত বছর, এখন একটা আপনার ইন্টারিম গভর্নমেন্ট আছেন, এবং এখানে সংস্কার হচ্ছে, কিছু সংস্কার কমিশন হয়েছে। কিন্তু আমাদের যেখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে যে পরিবেশ এবং বন। আপনি জানেন আমাদের দেশে বনভূমি হচ্ছে আমাদের টোটাল ভূমির 17-18%। কিছু শান্তিদম আমরা দেখি সরকারের পক্ষে, আমাদের বন পরিবেশ এবং জলবায়ু মন্ত্রণালয় থেকে, কিন্তু আমি আমি এর ভিতরে লিখেছি, ডেইলি স্টার লিখেছি, কালবেলায় লিখেছি, যে এ ধরনের আপনার অনেকটা কি বলবো, যে পত্রিকার খবর হওয়ার জন্য স্টান্টিজম না করে যদি এখানে একটা সংস্কার কমিশন হতো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরিবেশ, জলবায়ু এবং আমাদের আপনার ন্যাচারাল রিসোর্সেস, যেটা আমাদের পরিবেশ রক্ষা করে, সেটা কোথায় কোথায় নষ্ট হচ্ছে, কোথায় কোথায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এগুলো কি করে রিকভার করা যায়, সেটা এই এই ইন্টারিম গভর্নমেন্টও কিন্তু সেদিকে নজর দিল না। আমরা এদের 20শে জুলাই একটা একটা প্রোগ্রাম করব, সেখানে আপনার প্রফেসর ওয়াহিদুদ মাহমুদ থাকবে, অনেকে থাকবেন, আপনার সিসিএফ থাকবেন 2 জন, একজন প্রাক্তন, একজন বর্তমান, ঢাকা ইউনিভার্সিটির এখন যিনি ভাইস চ্যান্সেলর, উনি কিন্তু সোশ্যাল ফরেস্ট্রি নিয়ে ওনার পিএইচডি করেছেন। তো এখন আমাদের একটা একটা কনসার্ন হচ্ছে যে ক্ষমতায় যেই থাকুক, সরকার যেই পরিচালনা করুক, তারা কেউই আমাদের দাতাদের যে অন্যায়, পশ্চিমা ভোগ, পশ্চিমা মানুষের প্লেটে চিংড়ি তুলে দেওয়ার জন্য, এবং তাদের স্বার্থে, তাদের তাদের অর্থনীতিকে ঠিক রাখার জন্য আমাদের নানান রকমের উপদেশ দেওয়া হচ্ছে, তার তার মধ্যে ক্লাইমেট চেঞ্জ ব্যবহার করা হচ্ছে। কাজে আমি আমরা 20শে জুলাই আমাদের প্রোগ্রাম আমরা জোর দাবি আমরা শুনতে পাচ্ছি না। কাজেই আমি আমি এখানেই শেষ করছি যে আমাদের জি। বেসিক্যালি আমরা যদি সত্যি সত্যি আমাদের মানে রুট
কজ, মূল কারণ, প্রকৃত কারণ, আসল কারণ বুঝতে চাই এবং সমাধান চাই, তাহলে আমাদের এখানে সত্যিকারের সংস্কার হতে হবে। আমাদের এখানে যা কিছু চলছে সেটা ব্রিটিশ আইন দিয়ে চলছে, আমাদের বন আইন ব্রিটিশ, আমাদের নানান রকমের আন্তর্জাতিক সনদ আছে, কিন্তু কিসের জন্য সব এগুলো আমাদের বুঝতে হবে। তার জন্য আমাদের বিশেষ করে যারা যুব সমাজ, যারা এদেশে একটা পরিবর্তন এনে দিয়েছে, তাদেরকে বিশেষভাবে আপনার এগুলো বুঝতে হবে। এখানে আমি দেখছি যে এখানে আমার মনে হচ্ছে যে যারা এখানে উপস্থিত আছেন, যারা শুনছেন, তারা অনেকেই আপনার যুব সমাজের প্রতিনিধিত্ব করেন। এই 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 বিষয়ে যদি আমরা আপনার যত্নবান না হই, যদি সিরিয়াস না হই, তাহলে আমাদের আলাপ আলোচনা কাজ এটা প্রোপাগান্ডার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফিলিপ দাকে, যে আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরেছেন। আমরা অবশ্যই আপনার এই বিষয়গুলোকে মাথায় রাখবো। আমাদের গবেষণা যে প্রকল্পটা আমরা করছি, সেখানে আমাদের এই বিষয়গুলো অত্যন্ত সহায়ক হবে, আমরা সাহায্য করবে আমাদেরকে এই সমস্যাগুলোকে বুঝতে। আমি এর পরে আহ্বান জানাবো আমাদের যে নির্ধারিত আলোচক আছেন শারমিন ইসলাম। উনি ইউএনডিপি জেন্ডার টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আমি শারমিনকে আহ্বান জানাচ্ছি আপনার বক্তব্য দেওয়ার জন্য। এবং আমি যদি খুবই মানে ধরেই নেব যে আপনি জেন্ডার পার্সপেক্টিভটাকে অবশ্যই হাইলাইট করবেন, কিন্তু সঙ্গে সঙ্গে যদি আপনি, আমি দেখেছি আপনি নিয়েও কাজ করেন, কি বলে, ক্লাইমেট নিয়েও আপনার কাজ আছে। তো সেগুলোর আলোকে যদি আপনি, এবং এই বর্তমান যে ক্রান্তিকালীন সময়টাকে আমরা পার করছি, এর আলোকে আসলে আমরা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করে একটা ভালো জায়গায় যেতে পারি, একটা স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে পারি নিজেদেরকে, আমাদের দেশটাকে, সেই আলোকপাতটুকু আমি আপনার কাছ থেকে আশা করবো। তো আমি শারমিনকে আহ্বান জানাচ্ছি বলার জন্য। ধন্যবাদ সুরাইয়া আপা, and এবং ধন্যবাদ রিপকে আমাকে ইনভাইট করার জন্য। আমার মনে হয় যে আমি তো মেঘনাদের ছাত্রী, আমার সম্মানিত শিক্ষক উনি, এবং অনেক আগে ক্লাস করেছি দিদির। আজকে অনেকদিন পর এই যে ট্রানজিশনাল জাস্টিস নিয়ে যখন উনি কথা বলছিলেন, এবং এই ইন্টার রিলেশন বিটুইন ট্রানজিশনাল জাস্টিস, জেন্ডার জাস্টিস, ক্লাইমেট জাস্টিস, সেই জায়গাটাকে যখন উনি ব্যাখ্যা করছিলেন, আমার মনে হলো যে আমি আবার ক্লাস করছি। তবে দিদি এত সুন্দর করে বলেছে, এরপর আমি জানি না, আমার খুব একটা হয়তো কথা বলার বা অত গুছিয়ে ওনার মতো করে বলতে পারবো না। তবে আমি যেটা বলবো যে ট্রানজিশনাল জাস্টিস নিয়ে এই যে কনসেপ্টটা, সেইটা আসলে আমাদের জন্য খানিকটা নতুন। আম, হয়তো অনেক দেশেই এটা নিয়ে কাজ হয়েছে, যেমন সাউথ আফ্রিকার কথা দিদি বলছিলেন, এবং আমাদেরও খুব রিসেন্টলি যেহেতু অনেকগুলো রিফর্মে কাজ চলছে, জাস্টিস রিফর্মের সাথেও আমরা আহ, মানে জাস্টিস রিফর্মের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সাপোর্ট দেওয়ার জন্য। সো সেই জায়গা থেকে ট্রানজিশনাল জাস্টিস নিয়েও আমরা খানিকটা আমার সুযোগ হয়েছিল একটা আমাদের প্রপোজাল রিভিউ করার, এবং আমাদের যে হেড অফ এজেন্সি আছে, তারপরে আমাদের যিনি অ্যাডভাইজার আছে, ল অ্যাডভাইজার, এবং আমাদের যিনি চিফ জাস্টিস আছেন, ওনাদেরকে নিয়ে আমাদের হেড অফ এজেন্সি উনি একটা লার্নিং ভিজিটেও গিয়েছিলেন সাউথ আফ্রিকাতে, টু লার্ন, বিকজ দিস ইজ এ লিটল বিট নিউ কনসেপ্ট ফর আওয়ার কান্ট্রি। এখন এই যে নানান ধরনের রিফর্ম যেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি, সেইটাও আসলে এই মানে একটা আমি বলবো যে প্রসেস, যেটা হচ্ছে ট্রানজিশনাল জাস্টিসটা এটার একটা অংশ। এখন আমি যেহেতু জেন্ডার নিয়ে কাজ করি, স্বাভাবিকভাবেই আমি হয়তো জেন্ডার এবং ক্লাইমেটের জায়গাটাকে কেন্দ্র করে খানিকটা কথা বলবো। আর ট্রানজিশনাল জাস্টিস নিয়ে আমাকে আরেকটু পড়াশোনা করতে হবে, বুঝতে হবে। তো আমি খুব সহজভাবে যদি বলি, তাহলে বলবো যে আসলে আমরা যখন ক্লাইমেট চেঞ্জের কথা বলি, ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের কথা বলি, তখন কিন্তু সাধারণত আমরা মানে ক্লাইমেট চেঞ্জের কারণে যে ক্ষয়ক্ষতিগুলো হয়, যে ডিজাস্টার গুলো হয়, সেটা তো নারী, পুরুষ, শিশু সবাইকে একইভাবে ধরে নেই যে একইভাবেই বোধহয় এটার ইম্প্যাক্টটা হয়। কিন্তু আসলে যদি আমরা আরেকটু জুম ইন করি, তাহলে আসলে দেখতে পারবো যে আসলে ইম্প্যাক্টটা কিন্তু একই রকম না। যদিও সবাই ডিজাস্টার গুলো ফেস করে ক্লাইমেট চেঞ্জের কারণে, কিন্তু কিছু কিছু জনগোষ্ঠীর উপর কিন্তু এর ইম্প্যাক্টটা ইজ ডিফারেন্ট দেন আদার্স। যেমন যেমন ধরেন আমি যদি চিন্তা করি যে নারী, এখন ধরেন আমি যে নারী এখানে বসে কথা বলছি,
ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট সেটা আমার উপর হয়তো কিছুদিন পরে হঠাৎ করে যখন গরম অনেক বেশি আমি অনুভব করতে থাকবো, সেটার একটা ইম্প্যাক্ট আমার উপর আছে। কিন্তু আবার যদি কোস্টাল বেল্টের কথা চিন্তা করি, তাহলে সেখানকার নারীদের উপর ইম্প্যাক্টটা কিন্তু আরো ভয়াবহ, তাই না? সো সব ওয়েমেনও কিন্তু আবার একটা হোমোজেনাস ক্যাটাগরি না, বিভিন্ন ধরনের নারীর উপর এর প্রভাব বিভিন্ন রকম। তো সেটা কিরকম যদি কোস্টাল বেল্টের নারীর কথা চিন্তা করি, কারণ আমরা কোস্টাল বেল্টে কাজ করি, আমরা চিটাগং হিল ট্র্যাক্টসে কাজ করি, তো সেই অভিজ্ঞতার আলোকে যদি বলি, তাহলে সেখানে যেমন ধরেন লবণাক্ততা যখন বেড়ে যাচ্ছে বা আমাদের সুপেয় পানির যখন অভাব হচ্ছে, তখন কি হয়, সেটার কষ্টটা আসলে কার উপর বেশি? নারীকে কিন্তু তখন যখন পানির অভাব হচ্ছে তখন অনেক দূর দূরান্ত থেকে হেঁটে গিয়ে তাকে পানি নিয়ে আসতে হচ্ছে। তারপরে আবার সেই পানিটা যখন ফ্যামিলিতে ডিস্ট্রিবিউট হয়, সেই পানির সবচাইতে কম পরিমাণ পানি কিন্তু ওই নারীটাই ওই পানিটা পান করছে। কারণ হচ্ছে যে সে প্রথমে চেষ্টা করে যে পরিবারের সবাই যেন আগে ভালো থাকে। এটা সবসময় আমি ছোটবেলা থেকে আমার মায়ের ক্ষেত্রেও একই রকম দেখেছি যে ফুড ডিস্ট্রিবিউশনের কথা বলি বা যে কোনো কিছু, সেটা নারীরা সবসময় এনশোর করে যে পরিবারের সবার মধ্যে আগে ডিস্ট্রিবিউট হোক, তারপরে তার জন্য যেটুকু অবশিষ্ট থাকে সেটুকু হয়তো উনি নেন। তাহলে সেগুলোর কারণে আসলে কি কি প্রবলেম হচ্ছে? তার একটা টাইম পভার্টি তৈরি হচ্ছে, তার জন্য তার রেস্টের কোনো সময় নেই। সে যদি ইকোনমিক অ্যাক্টিভিটিজে জড়িত হতো তাহলে হয়তো এর মধ্যে সে ইনকাম জেনারেট করতে পারতো। সেই ক্ষেত্রে এটা একটা মিসিং পয়েন্ট। সো সে ইনকাম ওই সময়টা আসলে তার পানি আনতে চলে যাচ্ছে। ওয়াটার ইনটেকের ক্ষেত্রেও সে কম পানি পান করছে, সেই কারণে তার স্বাস্থ্যগত নানান ধরনের সমস্যার তিনি সম্মুখীন হচ্ছেন। আপনারা যদি কোস্টাল বেল্টের দিকে দেখেন তাহলে দেখবেন যে প্রচুর নারীদের কিন্তু নানান ধরনের আম, রোগের যে মানে যেমন ইউটেরাসের ক্যান্সার অনেক বেশি, বা নানান ধরনের সমস্যা আপনারা দেখবেন যে হেলথ রিলেটেড কমপ্লিকেশনস গুলো নারীরা বেশি ফেস করছে। আবার মেয়েদের ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে একটা ইনসিকিউরিটি তৈরি হচ্ছে বা কোনো ডিজাস্টারের কারণে, বা যেহেতু তার লাইভলিহুড সারা বছরের লাইভলিহুড, আপনি জানেন যে লবণাক্ততা যেখানে বেশি সেখানে কিন্তু লাইভলিহুড অপশনও যখন কমে যায়, তখন কিন্তু পুরুষেরা, অনেক পুরুষরাই ফ্যামিলি মেম্বার যারা আছে তারা তখন মাইগ্রেশন করে চলে আসে অন্য জায়গাতে। তাহলে তখন কিন্তু একজন নারী আম, এবং যে ধরনের ভালনারেবিলিটি তৈরি হয়, একটা হচ্ছে যে ইনকাম যদি তার না থাকে সেটা এক ধরনের ভালনারেবিলিটি। আরেকটা হচ্ছে যে ধরেন পরিবারের যে ঝুঁকি আছে, তখন দেখা যায় যে মেয়েদের সিকিউরিটি কথা চিন্তা করে অনেক চাইল্ড ম্যারেজ হয়ে যাচ্ছে, কিংবা যখন নারী পানি আনতে যাচ্ছে তখন নানা ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে। হ্যাঁ, তো এরকম অনেকগুলো ইম্প্যাক্ট। আমাদের একটা স্টাডি হয়েছিল গত 2 বছর 3 বছর আগে, এটা কিংস্টন ইউনিভার্সিটি সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইউএনডিপি, এই তিনটে ইনস্টিটিউশন মিলে আমরা একটা স্টাডি করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে প্রায় 30% নারীর, আপনার যে তার যে টোটাল এক্সপেন্ডিচার ফ্যামিলির, তার প্রায় 30% তিনি ব্যয় করেন হচ্ছে এই ক্লাইমেট রিস্ক রিলেটেড যেসব ইস্যুস আছে সেগুলোকে কমিয়ে আনার জন্য। তাহলে দেখেন একটা ফ্যামিলি এমনিতেই পভার্টির যে অবস্থা, তার মধ্যে যদি তাকে এই ক্লাইমেট রিস্ক মাথায় রেখে সেই তার টোটাল এক্সপেন্ডিচারে প্রায় 30%, আপ টু 30% যদি তাকে ব্যয় করতে হয়, তাহলে আপনি সেটার কস্টটা কিরকম হিউজ অন উইমেন। সিএসসি তেও একই অবস্থা। আপনি যদি পানির, এটা তো আমি পানির শুধু একটা পানির উদাহরণ দিচ্ছি, কিন্তু আপনি যেমন হিটের যে আপনার ইম্প্যাক্ট, যে আমাদের যখন আম, তাপ বেড়ে যাচ্ছে তখন সেটার যে ইম্প্যাক্ট, সেটাও আপনারা দেখবেন যে নারীর উপর কিন্তু ডিফারেন্ট ইম্প্যাক্ট আছে। সো এরকম সবগুলো জায়গাতে কিন্তু আমরা আসলে আবার ওই যে যেটা বললাম যে নারীও তো হোমোজেনাস ক্যাটাগরি না। সে ইভেন কোস্টাল বেল্টেও যদি আপনি দেখেন যে নারীর বিভিন্ন আইডেন্টিটির কারণে তার ভালনারেবিলিটি তৈরি হয়। কেউ যদি আহ, আপনি ধরেন মুসলিম কমিউনিটির কেউ যদি হয়, মেইন স্ট্রিম কমিউনিটির, আবার যদি কেউ হিন্দু কমিউনিটির হয়, তাদের হয়তো ইম্প্যাক্টটা ডিফারেন্ট হবে। কিংবা কেউ যদি ইন্ডিজিনাস কমিউনিটির হয়, আবার উইমেন উইথ ভালনারেবিলিটি মানে যখন ডিসেবিলিটি, উইমেন উইথ ডিসেবিলিটি, সেই ধরনের নারীদের উপর কিন্তু ইম্প্যাক্টটাও অনেক বেশি। আবার ধরেন যখন যেহেতু নারীর রিসোর্সের ক্ষেত্রে অ্যাক্সেস খুব লিমিটেড, যেটা সুরাইয়া আপা শুরুর দিকে বলছিলেন, সো সেটাও কিন্তু তখন সে যদি রিকভারি, যখন কোনো একটা ডিজাস্টার যখন আঘাত করে, তার রিকভারির ক্ষেত্রেও কিন্তু নারীর যেহেতু অ্যাসেটে তার অ্যাক্সেস নেই বা অন্যান্য ফাইন্যান্সিয়াল রিসোর্সের ক্ষেত্রে, সেটাও কিন্তু নারীর বাড়তি ভালনারেবিলিটি তৈরি করে। আবার ধরেন এই ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে নারী আরো ভালনারেবল, কারণ অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ অ্যানাদার কি ইস্যু। সো এখন এই যে এই যতগুলো ইস্যুজ এর কথা বললাম, তো এগুলো তো আসলে ইটস নট জাস্টিস। জাস্টিস বলতে আসলে কি, সবার মানে আমরা যদি জাস্টিসের একদম ন্যায্যতা, তাহলে ন্যায্যতা যদি পানির ভাগ যদি আমি পাই,
তাহলে তো সেই কোস্টাল বেল্টেরও নারীর সেই অধিকার আছে, যেটা আমরা যারা ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করি আমরা বলি রাইটস বেসড অ্যাপ্রোচ। সো রাইটস এর জায়গা থেকে আমি যদি চিন্তা করি তাহলে কিন্তু তারও অধিকার আছে এই পানির সমান ন্যায্যতা পাওয়ার, কিংবা সকল ধরনের সুযোগ সুবিধা যেটা গভর্নমেন্ট প্রোভাইড করে সেগুলো সকল ধরনের সুযোগ সুবিধা সমানভাবে পাওয়ার। তখন কেউ যদি এই সুযোগ সুবিধাগুলো না পায় তাহলে তার মানে সেখানে ন্যায্যতা নেই, সেখানে ন্যায্যতার অভাব আছে। তাহলে এই ক্লাইমেট জাস্টিস নিয়ে যখন আমরা কথা বলবো, কিংবা আমরা যখন জেন্ডার জাস্টিস নিয়ে কথা বলবো, তখন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সি যে আমাদের এই যে ভালনারেবিলিটিস, ডিফারেন্ট ভালনারেবিলিটিস, সেইটা কিভাবে আসলে ইনইকুয়াল, মানে কি বলে, সম সমানভাবে কিন্তু সবাই সে বার্ডেনটা ক্যারি করছে না। তাহলে সেটা সেখানে আমরা ন্যায্যতার অভাব দেখছি। এবং যখন এই যে আমরা এখন একটা ট্রানজিশনাল জাস্টিসের কথা বলছি, তো একটা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আসলে আমরা এই যে যে সময়টা পার করছি এর মধ্যে দিয়ে যেমন অনেকগুলো রিফর্মের ইস্যু এসছে, তাহলে সেই রিফর্মটাও আবার কতটা এই ন্যায্যতার জায়গাগুলো চিন্তা করে করা হচ্ছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু আস্ক। কারণ আমরা ধরেই নিচ্ছি যে আমাদের ন্যায্যতার অভাব ছিল বলেই গত বছর জুলাইয়ে এরকম একটা আন্দোলন হতে হয়েছে। তাহলে সেই ন্যায্যতার জায়গাটাকে যদি আমি রিস্টোর করতে চাই তাহলে কিন্তু দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এই রিফর্ম প্রসেসের মধ্যে এই জেন্ডার জাস্টিস, এই যে ক্লাইমেট জাস্টিস, এই ইস্যুগুলো নিয়ে চিন্তা করাটা খুব খুব জরুরি। অবশ্যই ইন্টারন্যাশনাল পলিটিক্সের দিকেও যদি আমি তাকাই, যেমন আহ, ফিলিপ গাইন ভাই উনি যেমন বলছিলেন এতক্ষণ, উনি যে কথা বলছেন উনি বোথ কভার করেছেন। ইন্টারন্যাশনাল পর্যায়েও যেই বার্ডেনটা আসলে আমরা নিচ্ছি, যে ক্ষতিটা আমরা করিনি সেটার বার্ডেন যেমন আমাদেরকে নিতে হচ্ছে, সেখানে একটা ন্যায্যতার অভাব আছে। আবার ন্যাশনালিও আমার যদি জাতীয় পর্যায়ে বা আমার দেশের কনটেক্সটে যদি আমি চিন্তা করি সেখানেও কিন্তু একটা ন্যায্যতার অভাব আছে। সো সেই জায়গাটাকে যদি আমি ঠিক করতে চাই তাহলে কিন্তু সেখানে উই নিড টু রিয়েলি থিঙ্ক অফ যে এই যে স্ট্রাকচারাল ইনইকুয়ালিটি চলে এসছে দিনের পর দিন, সেটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে উই ডেফিনেটলি নিড টু হ্যাভ এন আই। এবং যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে, যেটা বলছিলাম যে শুরুতেই, যে অনেক সময় আমাদের এই আইটা থাকে না যে এই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট আসলে সবার উপর সমান নয়। সুতরাং ক্লাইমেট চেঞ্জ নিয়েও যদি আমি কাজ করতে চাই তাহলে কিন্তু তখন এই জেন্ডার লেন্সটাকে নিয়ে আসা খুব জরুরি, যদি আমি জেন্ডারের জায়গা থেকেও যদি ন্যায্যতাটা এনশিওর করতে চাই। সো দ্যাটস ইট ফ্রম মাই এন্ড। সুরাইয়া আপা, আমি জানি যে সময় স্বল্পতা আছে, উই আর রানিং আউট অফ টাইম, বাট যদি কোনো প্রশ্ন থাকে আই উড বি হ্যাপি টু অ্যান্সার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শারমিন ইসলাম। আহ, খুব ছোট করেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যুগুলিকে সামনে নিয়ে আসার জন্য। আমি মুক্ত আলোচনায় যাওয়ার আগে একটু সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের এখানে বিশেষ করে ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা, মিস্টার ফিলিপ গাইন এবং অন্যান্য যারা আছেন, এবং আমাদের এখানে আহ, রোজা লাক্সেমবার্গ স্টিফটুং এর প্রতিনিধি আছেন মিস্টার বিনোদ কোষ্টি। তাদের সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব, তারা যদি একটু মানে ওপেন করেন, মানে তাদের ইয়েটাকে, ভিডিওটাকে, তাহলে আমরা একটা ছবি, একটা স্ক্রিনশট নিতে চাই, তারপরে আমরা মুক্ত আলোচনায় যাব। আপনাদের সবাইকে একটু অনুরোধ করছি, আপনারা যদি আপনাদের এটাকে ওপেন করেন। আমরা যেখানে যেখানে তিনটে এলাকায় যে কাজ করেছি, সেখানে আমরা তিনটে এলাকায়, প্রত্যেকটা এলাকায় পাঁচটা করে সিএসও, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সঙ্গে আমরা এফজিডি করে এসেছি ভেরি রিসেন্টলি। তাদের অনেকেও এখানে, বা তার সেই সব প্রতিষ্ঠানের চিফ এবং তাদের কর্মীরাও এখানে অনেকে আছেন, আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্টরাও আছেন। তাদের সবাইকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা এখানে জয়েন করছেন। তারা যদি তাদের এটাকে, ভিডিওটাকে অন করেন, তাহলে আমরা স্ক্রিনশট নিয়ে দেবো। নাভিদ, তুমি দ্রুত স্ক্রিনশটটাও, আমরা মুক্ত আলোচনায় যাব। আমাকে তুমি জানাবে, নাভিদ। ম্যাডাম, রীতি স্ক্রিনশট নিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো নিকি, ধন্যবাদ। আমরা এবার এটাকে, ফ্লোরটাকে উন্মুক্ত করছি। আমরা জানি যে আমরা অনেকটা সময় ধরে, দীর্ঘ সময় ধরে শুনেছি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের প্রেক্ষাপটে। তো সেই প্রেক্ষাপট থেকে আমি বলছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আহ যিনি মূল বক্তা ডক্টর মেঘনা গুহ ঠাকুরতার প্রতি,
এবং যারা আলোচক ছিলেন তাদের প্রতি যদি কোনো কিছু থাকে তাহলে আপনার তাদেরকে প্রশ্ন করতে পারেন। তো আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি, যদি কেউ বলতে চান তাহলে হাত তুলে বলতে পারেন, কিংবা চ্যাট বক্সে আপনারা লিখেও জানাতে পারেন। আমি তো কাউকে খুব একটা দেখছি না, বিষয়টি খুব কঠিন হয়েছিল মনে হয়, যে কারণে বিশেষ করে ট্রানজিশনাল জাস্টিসের ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু এটা আমরা খুব বেশি প্রচলিত না আমাদের চিন্তার জগতে, কিংবা আমাদের যেভাবে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেখানে। তো তারপরে যদি কোনো বিষয় কারোর যদি জানার থাকে তাহলে আমরা ফ্লোরটাকে ওপেন করেছি, যদি কেউ কিছু বলতে চান। আমি দেখতে পাচ্ছি উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা হাত তুলেছেন, তো আমি তাকে বলছি কিছু বলার জন্য। আপনি আপনার নিজের পরিচয়টা দিয়ে বলুন। ধন্যবাদ দিদি। আমি উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থায় সিএসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মণিশঙ্কর হালদার। আমি আমাদের কর্মলেখা যে তালা উপজেলা এবং আশাশুনি। আশাশুনিতে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে আমরা কিছু কিছু জিনিস পরিলক্ষিত করছি, যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানে বেদনাদায়ক। এক নম্বর হচ্ছে আমাদের দলিত ও অনগ্রসর জনগোষ্ঠী, এরা পিছিয়ে পড়া এবং গরিব, এরা জীবিকা নির্বাহের প্রয়োজনে এরা যে আমাদের যে হ্যাঁ, হ্যাঁ, বলুন, আমরা শোনা যাচ্ছে? আহ, শুনতে পাচ্ছি না। ওনার মনে হয় নেটওয়ার্ক সমস্যা, এই কারণে উনি কথা ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, উনি ওনাটা যদি হতে থাক, মানে উনি প্রস্তুত নিতে থাকুক। এর মধ্যে যদি কেউ আর কেউ প্রশ্ন করতে চান তাহলে বলতে পারেন। ফ্লোর ওপেন আছে, আপনারা আপনাদের এটাকে ভিডিওটাকে অন করে তারপরে আপনারা প্রশ্ন মানে করতে পারেন। আমি বলতে চাচ্ছিলাম একটু। হ্যাঁ, হ্যাঁ, মধুসূদন দাদা বলেন। উনি রাজশাহী থেকে জয়েন করেছেন, জি বলুন। নমস্কার সবাইকে। আমার প্রতিষ্ঠান কাকন বহুমুখী উন্নয়ন সংস্থা রাজশাহী থেকে আমি বলছি। তো প্রথমেই মেঘনাদিকে ধন্যবাদ জানাই, সুরাইয়া পাকে অনেক ধন্যবাদ, সঙ্গে যারা আলোচক ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ আমার প্রতিষ্ঠানের তরফ থেকে। তো আমাদের এই জেন্ডার জাস্টিস যে অ্যাসপেক্টে কথাবার্তা গুলো শুনলাম, অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে শুনছিলাম। তো আসলে আমরা এই প্রক্রিয়ার সাথে মানে ডাইরেক্ট জড়িত না হলেও মানে অঙ্গাঙ্গী ভাবে জড়িত আর কি। যেহেতু আমরা মাইক্রো ক্রেডিট রিলেটেড কাজগুলো বেশি করি, প্রোগ্রাম রিলেটেড কাজ আমাদের এই জাতীয় প্রোগ্রাম রিলেটেড কাজ কম থাকে, যেহেতু বরেন্দ্র এলাকা আমাদের একটা বিশাল অংশ, বরেন্দ্র পাশাপাশি আদিবাসীদের নিয়ে আমরা কাজ করি। কিন্তু এই কাজগুলো আরো মানে বিশাল আকারে যদি আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করতাম বা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো কিভাবে আমরা অধিকভাবে এই কাজগুলো মাঠ পর্যায়ে মানুষের সাথে কাজগুলো করতে পারি বা তাদেরকে ট্রেন করতে পারি, সেই বিষয়গুলো জানার আরো দরকার ছিল আর কি। যেহেতু আমরা এখনো অনেক কিছু জানি না, আমাদের প্রতিষ্ঠানে এগুলো জানে না, কারণ আমরা নিজেরাও অনেকটা দুর্বল এই বিষয়গুলোতে। তো ধন্যবাদ, এইটুকুনি ছিল আর কি আমার জানার। অনেক ধন্যবাদ মধুসূদন মৈত্রদাকে। আম, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আমি একটু ওনার উত্তর দেই। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, যে আসলে হ্যাঁ, অনেক কিছু আসলে যে বললেন যে অনেক কিছু জানার আছে। আমার মনে হয় আপনারা যারা তৃণমূলে কাজ করেন তাদের প্রাথমিকভাবে
তারা জানতে পারেন ওই মানুষগুলোর থেকেই, যে মানুষের তারা ভুক্তভোগী মানুষ, তাদের কাছ থেকেই সর্বপ্রথম আপনারা জানতে পারবেন। তো আমি কিছুটা আমার ছকের মধ্যে ছিল, যেমন পাবলিক হিয়ারিং এর কথা। তা পাবলিক হিয়ারিং এর আগে হচ্ছে ডকুমেন্টেশন। আপনারা যারা কাজ করেন মাঠে ঘাটে, তারা দৌড়ে দৌড়ে গিয়ে বা গ্রুপের আলোচনা করতে পারেন এগুলো নিয়ে আরেকটু বিস্তারিত। ওই যে ফিলিপ দা যেটা বললো যে একটু রুটে গিয়ে আলোচনা করা, হ্যাঁ, রুট কজ গুলো কি, এগুলো যদি ওই মানুষদের থেকেই আপনারা বের করতে পারেন, এবং যে দলিতদের কথা বলেছেন তাকেও বলছি, আম, তাদের কাছ থেকে যে ডকুমেন্টেশনটা একটু হয়ে গেলে পরে, তখন আপনারা আমরা একসাথে চিন্তা করতে পারি কোনো পাবলিক হিয়ারিং আমরা করতে পারি কিনা। পাবলিক হিয়ারিং বললে মানে সর্বসমক্ষে ওই অঞ্চলেই প্রথমে এটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে তারা কি চাচ্ছে, তাদের দৃষ্টিভঙ্গিটা কি, এটা আরেকটু আমরা তখন আপনাদেরকে আমরা হেল্প করতে পারি ইন টার্মস অফ মানে কিভাবে এটা করতে হবে। এটা যদি এই মেথডোলজিটা বা এই প্রক্রিয়াগুলো নিয়ে যারা করেছে আগে তাদের সাথে আমরা বসতে পারি, ডায়ালগ করতে পারি। কি বলো সুরাইয়া, যে এই হ্যাঁ, নিশ্চয়ই। কাজটাতে আমরা অবশ্যই সাহায্য করতে পারি, কিন্তু প্রথমে তো ডকুমেন্টেশনটা আপনাদেরকে করতে হবে। ডকুমেন্টেশনে কিভাবে করবেন ওটা হয়তো সুরাইয়ারা হেল্প করতে পারে আপনাদেরকে। আমরা অন্তত আপনাদের পাশে আছি মানে এই নলেজের ব্যাপারে। যদি আপনাদের এই কাজটা করার যে পদ্ধতিগুলো যদি আলোচনা করতে হয়, অবশ্যই আমাদের সাথে আপনারা আলোচনা করতে পারেন, এতটুকু বলতে পারি। ধন্যবাদ মেঘনা। একটা প্রশ্ন এসছে, আমরা চ্যাট বক্সে দেখতে পাচ্ছি যে আরিফুল করেছেন নির্ভয় ফাউন্ডেশন থেকে। উনি লিখেছেন যে আমরা জেন্ডার রেসপন্সিভ এবং জেন্ডার ট্রান্সফরমেটিভ ক্লাইমেট অ্যাকশনের কথা বলি, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের চলমান কার্যক্রমগুলো কতটা জেন্ডার সমতা নিশ্চিত করছে, নাকি নারীকে শুধুমাত্র প্রজেক্টের টার্গেট অডিয়েন্সের শর্ত পূরণ করার জন্য যুক্ত করা হয়? এই বিষয়ে শারমিন আপার মতামত শুনতে চাই। তো শারমিন ইসলামকে আমি অনুরোধ জানাচ্ছি যদি আপনি এটাতে রেসপন্স করেন। থ্যাংকস আপা। আরিফুল ভাই, থ্যাংকস ফর দ্য কোয়েশ্চেন। আমার মনে হয় যে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। আমরা বলি যে জেন্ডার রেসপন্সিভ কিংবা জেন্ডার ট্রান্সফরমেটিভ ক্লাইমেট অ্যাকশনের কথা বলি, কিন্তু কোয়ালিটির জায়গায় আনফরচুনেটলি অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে মেয়েদেরকে শুধুমাত্র প্রজেক্ট বেনিফিশিয়ারি হিসেবে ইনক্লুড করা হয়, তার মানে পার্টিসিপেশনটুকু শুধু এনশোর করা হয়, দ্যাটস ইট। কিন্তু আমার মনে হয় যে এক্ষেত্রে কিছু কোয়ালিটেটিভ চেঞ্জ হয়তো, মানে সব ক্ষেত্রে হয়তো একই রকম না। আমাদের কিছু কিছু ইন্টারভেনশন আছে যেখানে আমরা দুটো জায়গা দেখার চেষ্টা করি। একটা হচ্ছে যে কি ধরনের ট্রান্সফরমেশন আমরা চাই, হ্যাঁ, সেই ট্রান্সফরমেশনটা ঘটছে কিনা। যেমন ধরেন, আমি নারীর টাইম পভার্টির কথা বলছিলাম, যে এই যে পানি আনা কষ্ট করে, তো সেখানে একটা হতে পারে যে পানির সোর্সটাকে কাছে নিয়ে আসা, তাহলে ওয়েমেনের যে টাইম পভার্টি জায়গাটাকে একটু কমানো সম্ভব। আবার ধরেন আরেকটা ওয়ে হতে পারে যে ঘরে যে কেয়ার বার্ডেন, যেটা সাধারণত নারী আসলে সব সময় বেশি আসলে এই বার্ডেনটা নিয়ে থাকে, সেইখানে যদি পুরুষদেরকে সম্পৃক্ত করা যায়, যে পুরুষদেরকে সেন্সিটাইজ করার মাধ্যমে এই কেয়ার বার্ডেনটা কি করে শেয়ার করা যেতে পারে যে ফ্যামিলির অন্যান্য মেম্বারদের মধ্যে, তাহলে কিন্তু নারীর সেই বার্ডেনটা কমতে পারে। সেই জায়গাতে কিন্তু আমরা যেমন কাজ করছি। আবার আরেকটা আমি হয়তো ছোট্ট উদাহরণ বলতে পারি, যেমন সিএসসি তে আমরা কাজ করছি। সেখানেও আমরা চেষ্টা করছি যে শুধুমাত্র নারী, আমরা সব সময় দেখি যে যে অনেকগুলো, মানে থ্যাঙ্কস টু ইউ এগেন যে আপনি এমন একটা প্রশ্ন তুলেছেন, আমি আসলে একটা জায়গা টাচ করতে ভুলেই গেছি। একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় প্রজেক্ট ইন্টারভেনশনের ক্ষেত্রে নারীকে দেখি সবসময় অ্যাজ আ প্যাসিভ রেসিপিয়েন্ট, হ্যাঁ, যে আমরা মানে সুবিধাভোগী, যেটা বাংলায় বলি বেনিফিশিয়ারি। কিন্তু আসলে নারী কিন্তু আমরা দেখতে হবে অ্যাক্টিভ এজেন্ট অফ চেঞ্জ। আপনারা দেখবেন যে ক্লাইমেটের ক্ষেত্রে যেমন ধরেন নারী যেমন অনেক বেশি দে আর ডিপেন্ডেন্ট অন নেচার, এবং নেচারকে কিন্তু তারাই খুব বেশি প্রোটেক্ট করে রাখা, সেই জায়গাতে কিন্তু নারী ক্যান ডু মাচ বেটার দেন উইমেন, দেন মেন।
তো এরকম উদাহরণ কিন্তু অনেক আছে, পৃথিবীব্যাপী আছে। যেমন চিপকো মুভমেন্ট একটা আমাদের পাশে ইন্ডিয়াতে একটা হয়েছিল, যেখানে নারীরা গাছ প্রোটেক্ট করার জন্য একটা মুভমেন্ট করেছিল। হ্যাঁ, তো এরকম অনেকগুলো উদাহরণ আছে। তো নারী কিন্তু নেচারকে প্রোটেক্ট করার ক্ষেত্রে দে দে আর মাচ বেটার। তো সেই ক্ষেত্রে নারীকে আসলে ডিসিশন মেকিং এর জায়গায়, হ্যাঁ, যে নারী অ্যাজ অ্যাক্টিভ এজেন্টস অফ চেঞ্জ, সো ডিসিশন মেকিং এর জায়গায় আসলে নারীরা কিন্তু এখনো মিসিং। সো তার প্রবলেম গুলো সেই ভালো আইডেন্টিফাই করতে পারবে এবং ক্যান চেঞ্জ দ্য সিনারিও। সো তাকে ডিসিশন মেকিং এর জায়গাতে নিয়ে আসা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো এম্পাওয়ারিং উইমেন, যখন আমি ক্লাইমেট ইস্যু নিয়ে কাজ করব, শুধু টোকেনিজম না, যে শুধু পার্টিসিপেশন দিয়েই আসলে আমি এনশোর করলাম যে ঠিক আছে নারী হ্যাজ বিন, উইমেন হ্যাভ বিন ইনক্লুডেড, দ্যাট শুডন্ট বি দ্য অ্যাপ্রোচ। সেই জায়গা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে, রেসপন্সিভ, ইভেন ইফ উই ক্যানট ওয়ার্ক ফর দ্য ট্রান্সফরমেশন, অ্যাটলিস্ট যে তাদের নিড এবং প্রায়োরিটি গুলোকে মাথায় রেখে কি করে জেন্ডার রেসপন্সিভ করা যায় আমাদের ইন্টারভেনশন গুলোকে, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় জায়গা আমাদেরকে কাজ করতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শারমিন। আর কারো কিছু বক্তব্য আছে? আমি দেখতে পাচ্ছি না আপাতত। আহ, কারো কিছু বক্তব্য যদি না থাকে, কোনো প্রশ্ন যদি না থাকে, আহ তো মেঘনা, আহ, যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন, আর না হলে নমস্কার ম্যাম। আচ্ছা, একটা প্রশ্ন এসছে মোহাম্মদ ফারুক হাসানের কাছ থেকে, যে যে প্রথমে দুঃখ প্রকাশ করছি, অফ টপিক, 1 মিনিট, কোথায় চলে গেল? প্রথমে দুঃখ প্রকাশ করছি অফ টপিক থেকে প্রশ্ন করার জন্য। আমি আপনাদের ওয়েবিনার সম্পর্কে জানতে পারি রিসার্চ লার্নিং হাব থেকে। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ভূগোল ও পরিবেশ নিয়ে পড়াশোনা করেছি, 3য় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছি। আমার ভার্সিটিতে ভূগোল ও পরিবেশ নিয়ে রিসার্চ রিলেটেড কোনো হেল্প পাই নাই। আমার সাবজেক্টের ফিল্ড অনুযায়ী কাইন্ডলি আমাকে রিসার্চ নিয়ে সঠিক দিক নির্দেশনা দেবেন। এটা ঠিক ওইরকম জায়গাটা না। আমরা ওয়েবিনারটা করছি একটা বিশেষ ইস্যু নিয়ে। তো সে ব্যাপারে যদি কোনো রকম সহযোগিতা করতে হয় তাহলে সেটা আপনাদেরকে আসতে হবে, আমরা কথাবার্তা বলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারি। তো যদি আর কোনো প্রশ্ন না আসে তাহলে আমি শেষ করে দিতে চাচ্ছি। তো সেখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা খুব সুন্দর আলোচনা আমরা শুরুটা করেছি ওয়েবিনারটা, আমাদের যে সিরিজ অফ ওয়েবিনারের শুরুটা করেছি খুব ভালো একটা আলোচনা দিয়ে, কারণ আমাদের এই কনসেপ্ট গুলো সম্পর্কে আমাদের খুব জানাটা খুব জরুরি দরকার। আচ্ছা, সেটা আমাদের জন্য দরকার, যেরকম আমরাও শিখছি এই কাজের মধ্যে দিয়ে যে এই বিষয়ে কিভাবে দেখবো। তো আমরা যখন ফিল্ডে অনেক জায়গায় কথা বলেছি তখন আমরা দেখেছি যে এইসব সমস্যাগুলো, যে সমস্যাগুলো আমরা ফেস করছি, সেগুলোর মধ্যে কাঠামোগত অনেক বিষয় আছে, পদ্ধতিগত অনেক বিষয়গুলো আছে। যেরকম ক্লাইমেটের ক্ষেত্রে যেটা যদি আমরা দেখি যে নিউ লিবারেল যে নিউ লিবারেলিজমের কারণে যে সমস্যাগুলো হচ্ছে সেটার ভোগান্তি আমরা শিকার হচ্ছি। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেও অনেক সমস্যা রয়ে গেছে, যেটা আমাদের এই ক্লাইমেটের সমস্যা, জেন্ডার সমস্যাকে নিয়ে আসে। প্যাট্রিয়ার্কি একটা সমস্যা যেটা আমাদের জেন্ডার সমস্যাকে প্রতিনিয়ত করছে। এবং আমরা যখন সাতক্ষীরাতে কথা বলেছি তখন দেখেছি যে সেখানে যখন সাইক্লোনের সময় বা সাইক্লোন সেন্টারে যখন যায় তখন সেভাবে সেখানে কিভাবে ক্লাস এবং আহ, আমরা যদি বলি প্যাট্রিয়ার্কি, এবং সেখানে কিভাবে আপনার নিউ লিবারেল নিউ লিবারেলিজমের জন্য যে সমস্যাগুলো, ক্লাইমেটের সমস্যাগুলো হচ্ছে, এবং সেখানে রাষ্ট্রীয় কাঠামোর যে অপারগতা কিংবা আমরা যে বৈষম্যগুলো দেখি সেগুলো কিভাবে ইন্টারলিঙ্কড হচ্ছে, সেগুলো আমরা অনেক প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো বিষয়কে দেখি কোনো, এবং সেটা ওই সময় ক্রাইসিসটাকে, ওই সময় ক্রান্তিকালটাকেও কিভাবে সময় তারা কিভাবে এখান থেকে উত্তরণ ঘটানোর জন্য চেষ্টা করছে সেটাকেও আমরা দেখেছি। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের ইচ্ছে আছে, আমাদের মানে পরিকল্পনা আছে যে এগুলো নিয়ে একটা ভালো রিসার্চ পেপার লেখা। আমাদের সঙ্গে মেঘনা ঘোষ চট্টোপাধ্যায়, উনি পলিসি পেপার নিয়ে কাজ করবেন। সঙ্গে সঙ্গে আমরাও আহ, একটা ম্যানুয়াল তৈরি করার চিন্তা ভাবনা করছি যে এই বিষয়গুলো নিয়ে। তো আপনাদের এই বিষয়ে যদি কারোর কোনো রকম সহযোগিতা কিংবা কোনো মন্তব্য কিংবা কোনো বক্তব্য আমাদেরকে দিতে চান তাহলে আমরা সেটা সাদরে আমাদের ওয়েবসাইটে দিতে পারেন, আমাদের ইমেইলে দিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন। তো সেটা সবাইকে জানিয়ে এবং
এখানে আমরা যাদের সহযোগিতা পেয়েছি বিভিন্ন তিনটে এলাকার যে 15টা সংগঠনের সঙ্গে কথা বলে, তাদেরকেও ধন্যবাদ। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল বক্তা ডক্টর মেঘনা গুহ ঠাকুরতাকে, আহ এবং যারা এখানে দুজন যে ছিলেন ডক্টর মিস্টার ফিলিপ গাইন এবং শারমিন ইসলাম, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আলোচনা করার জন্য। আপনাদের সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি। আগামীতে আপনাদেরকে আমরা সঙ্গে আবার যোগাযোগ করবো আমাদের পরবর্তী ওয়েবিনারের জন্য। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। Thank you.